আসসালামু আলাইকুম সবাইকে। আজকে জৈব রসায়নের লেকচার নাম্বার 2, অর্থাৎ গত লেকচার 1-এ আমরা লাস্টের টপিকটা মিস গিয়েছিল, সেটা হচ্ছে কি হেটারোসাইক্লিক এবং বিষম চাক্রিক। সো সেটা আজকে আলোচনা করব এবং এরপরে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো তোমরা সবাই একটু জয়েন হয়ে নাও, কারা কারা এখানে আছো দেখতেছি। সবাই একটু জয়েন হোক, সবাইকে 30টা সেকেন্ড সময় দিব। সবাই নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং বিভিন্ন কলেজের গ্রুপে চাইলে এই লাইভ ক্লাসটা শেয়ার করতে পারো, ঠিক আছে? কারণ অনেক ইম্পর্টেন্ট বেসিক আজকে আলোচনা করব, ঠিক আছে? সো সবাই একটু আসুক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আর আজকে একটা কথা বলে রাখি, তোমাদের কাছ থেকে আমি একটা গঠনমূলক কমেন্ট আশা করি, ঠিক আছে? অবান্তর কোনো ধরনের কমেন্ট করবা না। কোনো ধরনের পড়া রিলেটেড কোনো প্রশ্ন হলে সেটা করবা এবং সেটার উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সো কোনো ধরনের অবান্তর কমেন্ট করবা না, প্রশ্ন থাকলে কমেন্টে করবা, সবার আনসার দেখব। সো ঠিক আছে, আমরা 30টা সেকেন্ড সময় নিচ্ছি, একটু মেনশন করে দাও সবাইকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। মেনশন করে দিতে বলতেছে কেন জানো? কারণ অনেক স্টুডেন্ট নোটিফিকেশন হয়তো নাও পেতে পারে, যে আমি যে লাইভ ক্লাস স্টার্ট করলাম নোটিফিকেশন নাও পেতে পারে, সেজন্য। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দিস ওয়াজ আননেসেসারি। আচ্ছা, সো সাউন্ড ডাউন সব কিছু ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। একটু এখানে রাখি। আচ্ছা দেখো, এটা হেটারোসাইক্লিক বিষম চাক্রিক, ঠিক আছে? বদ্ধশিকল জৈব যৌগকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা কার্বোসাইক্লিক, যেটার অপর নাম হোমোসাইক্লিক, আর একটা হেটারোসাইক্লিক, যেটার অপর নাম বিষম চাক্রিক। আমাদের মুক্ত শিকল নিয়ে কোনো ধরনের কনফিউশন ছিল না, আমাদের কনফিউশন ছিল বদ্ধশিকল নিয়ে, কারণ বদ্ধশিকলটা একটু বুঝতে হবে। সো গত ক্লাসে কার্বোসাইক্লিক হোমোসাইক্লিক বলেছিলাম, কিভাবে চিনবো কার্বোসাইক্লিক হোমোসাইক্লিক, অর্থাৎ যে সাইক্লিকে একই টাইপের উপাদান থাকবে। একই টাইপের উপাদান বলেছিলাম না? একই টাইপের উপাদান, যেমন ধরো বেনজিন সবগুলো একই টাইপের উপাদান। কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন, অন্য কোনো উপাদান এখানে যুক্ত নাই। তো বেনজিন এবং বেনজিনের জাতক সবগুলো কার্বোসাইক্লিক। আর এলিসাইক্লিক কি বলেছিলাম একটু আরেকবার তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, যে এলিসাইক্লিক মানে কি? এলিসাইক্লিক মানে যাদের গঠনটা বদ্ধশিকলের মতো কিন্তু ধর্মটা এলিফেটিক জৈব যৌগের মতো। এলিফেটিক জৈব যৌগ কিরকম ছিল? যে এখানে হাইড্রোকার্বন ছাড়া কোনো কিছু থাকবে না। এলিসাইক্লিক মানে কি? হাইড্রোকার্বন হবে কিন্তু সেটা হবে চাক্রিক, অথবা সেটাকে বলতে পারি আমরা বদ্ধ বা সাইক্লিক, ঠিক আছে? তো মানে এলিসাইক্লিক চেনার উপায় দুইটা। কি কি বললাম? দুইটা পয়েন্ট মাথায় রাখবা। একটা তাদের গঠনটা হবে বদ্ধ কিন্তু তাদের ধর্মটা হবে এলিফেটিক জৈব যৌগের মতো। এলিফেটিক জৈব যৌগের মতো ধর্মটা বোঝাচ্ছি, তার মানে যে এলিফেটিক জৈব যৌগতে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কোনো কিছু ছিল না। ঠিক একইভাবে এলিসাইক্লিকে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কোনো কিছু থাকবে না, যেমন ধরো সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোপ্যান্টেন, এইগুলা, ঠিক আছে? আচ্ছা, যারা যারা এখন জয়েন করতেছো, এখনো কিন্তু ক্লাস স্টার্ট করি নাই, তোমরা আস্তে আস্তে জয়েন হও। আমি জাস্ট গত ক্লাসের পড়াগুলো রিপিট দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অ্যারোমেটিক কি? অ্যারোমেটিক বেনজিন এবং বেনজিনের জাতক, সহজ কথা। তবে অ্যারোমেটিক কিভাবে চিনবো সেটারও একটা টপিক আছে, সেটা একটু পরে আসবে। আর হেটারোসাইক্লিক একটু আসি। হেটারোসাইক্লিক মোস্ট প্রবাবলি গত ক্লাসের পড়া হেটারোসাইক্লিক জৈব যৌগটা। এটা একটু ডেফিনেশনটা একটু সবাই একটু লিখো। যে সকল বদ্ধশিকল, আমি একটু লিখি, যে সকল বদ্ধশিকল যোগে, যে সকল বদ্ধশিকল যোগে বলয়টির, খুবই সিম্পল, যে সকল বদ্ধশিকল যোগে বলয়টির। আচ্ছা, এর আগে একটা কথা বলে রাখি, যদি আমার বাসায় যদি কারেন্ট যদি চলে যায়, তাহলে 30টা সেকেন্ড লাইভ ক্লাসটা পজ থাকবে, মানে লাইভ ক্লাসটা একটু স্টপ থাকবে 30টা সেকেন্ড। 30টা সেকেন্ড পরে সেটা আবার রিকানেক্ট হবে, অটোমেটিক হয়ে যাবে। সো কেউ এটা ভাববা না যে ওইখানে লাইভ ক্লাসটা বন্ধ হয়ে গেছে, এটা ভাববা না। মানে কারেন্ট চলে গেলে সেটা কানেক্ট হতে একটু 30টা সেকেন্ড সময় লাগবে। সো আশা করি ইনশাল্লাহ কারেন্ট যাবে না, যদি যায় আর কি। তো এটা একটু জানিয়ে রাখলাম। আচ্ছা দেখো, যে সকল বদ্ধশিকল যোগে বলয়টির কার্বন, আজকে একটু দেখা যাচ্ছে অনেক কেউ মনে করতেছে ভাইয়া গতকালের লাইভ ক্লাসটা তো একদিন রেখে দিয়েছিল, সো এটাও রেখে দিবে। সো আজকের লাইভ ক্লাসটা যেন সারপ্রাইজ আছে। প্রথম লাইভ ক্লাসটা রাখছিলাম, কিন্তু সব লাইভ ক্লাস যে একদিন রাখা হবে তেমনটা না, ঠিক আছে? দেখো,
হ্যাঁ, যে সকল বদ্ধ শিকল যোগে বলয়টির কার্বন পরমাণু সমূহ বলয়টির অপর কোনো ভিন্ন পরমাণু দ্বারা আবদ্ধ থাকলে, অপর কোনো ভিন্ন পরমাণু দ্বারা আবদ্ধ থাকলে, আবদ্ধ অথবা যুক্ত বলতে পারো, আবদ্ধ বললে বেস্ট, আবদ্ধ থাকলে অপর কোনো ভিন্ন পরমাণু, ভিন্ন পরমাণু দিয়ে ব্র্যাকেটে লিখে রাখো সন পরমাণু, ভিন্ন পরমাণু দিয়ে ব্র্যাকেটে লিখে রাখো সন পরমাণু। সন পরমাণু মানে হচ্ছে হ্যাটারো পরমাণু, যেটাকে বলা হয় সালফার, অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, এক্সাম্পলটা দিলে এখন ক্লিয়ার হয়ে যাবে, এক্সাম্পলটা দিলে এখনই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ইংলিশ ওয়ার্ডগুলা ভাইয়া এটার ইংলিশ ওয়ার্ড সেমই, এটা হচ্ছে হোমোসাইক্লিক, ইংলিশও হোমোসাইক্লিক বলে, ইংলিশে হেটারোসাইক্লিক বলে। আচ্ছা, ইংলিশ ওয়ার্ড আমি মাথায় রাখবো, তুমি যেটা বলছো। আচ্ছা দেখো, এরপরে এটার তাহলে ডেফিনিশনটা খুবই সিম্পল না, যে সকল বদ্ধ শিকল যোগে বলয়টির কার্বন পরমাণু সমূহ অপর কোনো ভিন্ন পরমাণু ধারা যুক্ত থাকলে বা আবদ্ধ থাকলে। তো জিনিসটা একটু বোঝার চেষ্টা করো আমি কি বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কেউ বলতেছে, তোমরা একটু ভালোভাবে দেখো, এটা এটা যারা লিখতে পারো না আমি মুখে মুখে বলতেছি, আরেকবার একটু লিখে ফেলো তো দেখি। যে সকল বদ্ধ শিকল যোগে বলয়টির কার্বন পরমাণু সমূহ, যে সকল বদ্ধ শিকল যোগে বলয়টির কার্বন পরমাণু সমূহ অপর কোনো ভিন্ন পরমাণু দ্বারা যুক্ত থাকলে সেই সকল বদ্ধ শিকল যৌগকে বলা হচ্ছে হেটারোসাইক্লিক জৈব যৌগ। এটার অপর নাম হচ্ছে বিষম চাকরিক। বিষম কেন বলা হচ্ছে? কারণ এই চাকরিকের একটি অংশ আরেকটি অংশ সমান না, সেজন্য এটাকে বলা হচ্ছে বিষম চাকরিক। তাহলে হেটারোসাইক্লিক কিভাবে চিনবো? সন পরমাণু দ্বারা আবদ্ধ থাকতে হবে। সন মানে সালফার, অক্সিজেন, নাইট্রোজেন। ভালোভাবে দেখো তো, এই দেখো এমসিকিউর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি সালফার লিখলাম, এখানে আমি লোন পেয়ার দিছি, এটা এই জিনিসটা হচ্ছে একটা হেটারোসাইক্লিক জৈব যৌগ, পরীক্ষায় আসতে পারে। হেটারোসাইক্লিক জৈব যৌগ কিভাবে চিনবো? বিষম চাকরিক হবে। দেখো বিষম চাকরিক, এটা কিন্তু সমান না, এই দেখো এদিকে এদিকে কিন্তু সমান না, সেজন্য বিষম চাকরিক বলা হচ্ছে। এবং এটা সন পরমাণু দ্বারা আবদ্ধ। সন মানে হচ্ছে সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, তিনটার মধ্যে যে কোনো একটা দ্বারা আবদ্ধ থাকলে সেটা হয়ে যাবে কি হেটারোসাইক্লিক। এটার নামটা কি ভাইয়া? এটার নাম হচ্ছে থায়োফিন। এটার নাম হচ্ছে থায়োফিন। ওকে, আচ্ছা ঠিক কিভাবে আরো আছে, এটা যদি ও থাকে, অক্সিজেন যদি যুক্ত থাকে, তাহলে সেটা হয়ে যাবে ফিউরান। এটাও কিন্তু কি একটা হেটারোসাইক্লিক জৈব যৌগ, হেটারোসাইক্লিক জৈব যৌগ ফিউরান। এতটুকু ক্লিয়ার? ফিউরান, তাহলে ও থাকলে সেটা হয়ে যাবে ফিউরান, আর এস থাকলে সেটা হয়ে যাবে থায়োফিন। এতটুকু ক্লিয়ার? তো বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক কিভাবে চিনবো? চাকরিকটা সমান থাকবে না এবং এই সন পরমাণু দ্বারা আবদ্ধ থাকবে। এবং তুমি বলতে পারছো ভাইয়া লোন পেয়ার থাকলে, হ্যাঁ লোন পেয়ার থাকবে বা না থাকবে সেটার উপরে কিন্তু হেটারোসাইক্লিক ডিপেন্ড করে না, কারণ কতগুলো দেখবে লোন পেয়ার ছাড়াও কিন্তু হেটারোসাইক্লিক হচ্ছে, মানে লোন পেয়ারটা বাইরে থাকতেছে, এরকম একটা আসবে। দেখো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, খুব মজার একটা পড়া, কারণ এটা দিয়ে অ্যারোমেটিসিটি প্রমাণ করা যাবে, একটু পরে আমি দেখাচ্ছি। তাহলে থায়োফিন, ফিউরান, আরেকটা দেখো তো পাইরল। পাইরল, পাইরল হচ্ছে NH থাকবে, কি থাকবে? NH। এই লোন পেয়ারটা ভিতরে, এটা হচ্ছে লোন পেয়ার পাইরল। এটার নামটা কি? পাইরোল। পাইরোল। এগুলো সবগুলো হচ্ছে হেটারোসাইক্লিক। এরপর আসো তো লাস্টে আরেকটা দেখি তো, এটা বেনজিনের মতো কিন্তু এটা বেনজিন না, সেটা হচ্ছে এটাকে বলা হয় পিরিডিন। এটাকে বলা হয় পিরিডিন। আর এখানে রিমেম্বার লোন পেয়ার হচ্ছে বাইরে, এই ভুলটা সবাই করে যে এখানে লোন পেয়ারটা কি বাইরে, এটা যাতে ভাইয়ারা সবাই ভুল না হয়, ঠিক আছে? পিরিডিন, এটা হচ্ছে কি পিরিডিন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, খুবই সিম্পল সিম্পল পড়া ছিল। তাহলে পিরিডিন, ফিউরান, থায়োফিন, পাইরল। জলদি লিখো, দ্রুত লিখো, সময় কিন্তু একদমই নেই, একদমই কিন্তু সময় নাই, ঠিক আছে? থায়োফিন, ফিউরাল, পাইরল, পিরিডিন। পিরিডিন হচ্ছে N থাকবে, পাইরল হচ্ছে NH। আচ্ছা, এরপরে আমরা আমাদের তাহলে মোটামুটি হচ্ছে এখানে শেষ। কিন্তু হেটারোসাইক্লিক জৈব যৌগকে আরো দুই ভাগে ভাগ করা হয়, যেটা তোমার আসলে তোমাকে আমি বলবো না, কারণ এটা আসলে হয়তো মাঝে মাঝে এমসিকিউতে আসে, তো একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে হেটারোসাইক্লিক জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেটারো এলিসাইক্লিক আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যারোমেটিক হচ্ছে এরা, হেটারো অ্যারোমেটিক হচ্ছে এরা। আর হেটারো এলিসাইক্লিক, লোন পেয়ার বাইরে এবং ভিতরের মানে কি? হ্যাঁ, লোন পেয়ার নিয়ে পড়া আছে, সেটা অ্যারোমেটিসিটি পড়ালে একটু পরে বুঝবা। লোন পেয়ার জিনিসটা হচ্ছে যেগুলো হচ্ছে বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, সেটা লোন পেয়ার হিসেবে থেকে যায় সালফারের মধ্যে।
আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে সেটা লোন পেয়ার থাকে না, সেটা হচ্ছে কি এভাবে সিগমা বা পাই বন্ড আকারে সেটা যুক্ত হয়ে যায়। সো জিনিসগুলো ক্লিয়ার হবে, একটু পরে ক্লিয়ার হবে। দেখো আচ্ছা, একটা কথা বলে রাখলাম এমসিকিউর জন্য, সেটা হচ্ছে কি যে হ্যাটারো এলিসাইক্লিক জৈব যৌগ কারা। হ্যাটারো এলিসাইক্লিক মানে হ্যাটারোসাইক্লিক দুই ধরনের, একটা হচ্ছে হ্যাটারো এলিসাইক্লিক, একটা হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক। হ্যাটারো অ্যারোমেটিক হচ্ছে একটু আগে যেটা লিখলাম, ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন এগুলো। আর হ্যাটারো এলিসাইক্লিক কারা? হ্যাটারো এলিসাইক্লিক শুধু একটা এক্সাম্পল মনে রাখো, এটা একবার আসছিল এলিসাইক্লিক, একবার আসছিল, একটু লিখে রাখো, তোমরা বাংলা ইংলিশ ইচ্ছা মতো লিখতে পারো হ্যাটারো এলিসাইক্লিকের, অথবা বিষম চাকতিক সরি হ্যাটারো এলিসাইক্লিক উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে ইপক্সি ইথেন। যেমন ধরো এখানে কার্বন দিছি না, এই কার্বন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এটাকে বলা হয় ইথিলিন অক্সাইড অথবা ইপক্সি ইথেন। ইথিলিন অক্সাইড একবার এমসিকিউতে আসছিল সেজন্য পড়াই দিচ্ছি। এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, ইপক্সি ইথেন। এটা কিন্তু অ্যারোমেটিক জৈব যৌগ না, এটা হচ্ছে, এটা অ্যারোমেটিক মানে এখানে অক্সিজেন থাকলো সেটা কিন্তু অ্যারোমেটিক হবে না, এটা হচ্ছে হ্যাটারো এলিসাইক্লিক, হ্যাটারো অ্যারোমেটিক না, রিমেম্বার এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড, ঠিক আছে। আচ্ছা এরপরে আসতেছি। আচ্ছা এখন দেখো যে একটা যৌগ, আমরা তো সবগুলো মোটামুটি পড়ে আসছি, মানে এলিসাইক্লিক কিভাবে চিনবো, হ্যাঁ আমরা হ্যাটারো অ্যারোমেটিক বা হ্যাটারো এলিসাইক্লিক কিভাবে চিনবো পড়ে আসছি। এখন আমরা একটু ভালোভাবে অবজার্ভ করব যে অ্যারোমেটিক যৌগ কিভাবে আইডেন্টিফাই করা যায়, একটা যৌগ কিভাবে অ্যারোমেটিক, মানে তার অ্যারোমেটিসিটি কিভাবে আমরা বুঝবো, যে একটা যৌগ যে অ্যারোমেটিক সেটা আমরা কিভাবে বুঝবো। তো সেটার জন্য কিছু কন্ডিশন আছে, আসলে এখানে 4টা কন্ডিশন আছে। আসলে 4টা কন্ডিশন কিন্তু পড়ানো হয় না, মানে শুরুতে এভাবে পড়ানো হয় না, পড়ানো উচিত না, কারণ তোমরা বুঝবা না। তবে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, আশা করি তোমরা বুঝবা। সেটা হচ্ছে কি যে অ্যারোমেটিক হওয়ার জন্য হাকেল নীতি, হাকেল হচ্ছে একটা বিজ্ঞানের নাম, হাকেল রুলস বলা হয়। এই হাকেল রুলস, এই হাকেলের 4টা নিয়ম আছে, 4টা শর্ত আছে। এই 4টা শর্ত পূরণ করলে সেটা অ্যারোমেটিক হবে। কি কি? খুবই সিম্পল, বুঝবা, আশা করি ইজিলি বুঝবা। 1 নাম্বার হচ্ছে সাইক্লিক হতে হবে। 1 নাম্বার কি হতে হবে? সাইক্লিক হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে তো এলিসাইক্লিকও অ্যারোমেটিক হওয়ার কথা ছিল, কারণ এলিসাইক্লিকের মধ্যে সাইক্লিক। হ্যাঁ ভাইয়া একটু ওয়েট করো, আরো কিছু কথা আছে। 2 নাম্বারটা হচ্ছে কনজুগেটেড স্টেট থাকতে হবে। কনজুগেটেড, এই কনজুগেটেড নিয়ে একটু সমস্যা আছে সবার। এটা কি? হাকেলের রুলস, মানে হাকেলস রুলস বলা হয়। হাকেলের রুলস হচ্ছে টোটাল কয়টা? 4টা। টোটাল কয়টা? 4টা। মানে এই 4টা দিয়ে আমরা বুঝতে পারবো যে এই একটা যৌগ অ্যারোমেটিক কিনা, একটা যৌগ অ্যারোমেটিক কিনা। তাহলে কনজুগেটেড মানে আমরা কেউ বুঝি না, সাইক্লিকটা আমরা বুঝছি। কনজুগেটেড মানে হচ্ছে একদম সহজ কথায় যদি বলি যে একটা বেনজিন আমি নিচ্ছি, সাপোজ ধরো বেনজিন অ্যারোমেটিক আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে সেটা অ্যারোমেটিক হলো, সেটাই হচ্ছে কথা। বেনজিনের মধ্যে পাইবন কয়টা থাকে ভাইয়া? 3টা না? 3টা পাইবন থাকে। পাইবন মানে হচ্ছে এই দেখো, এগুলো হচ্ছে পাইবন, এইটা পাইবন, এটা পাইবন, এটা পাইবন, আর বাকিটা কি? সিগমা বন্ড। সিগমা বন্ড মানে হচ্ছে এই দেখো, ডাবল বন্ডের উপরেরটা হচ্ছে পাইবন, ডাবল বন্ডের নিচেরটা হচ্ছে কি? লিখার আগে মুছে দেন, সমস্যা নাই তো, তোমরা একটু যা লিখতে পারছো পরে দেশের রেকর্ড ভার্সনটা দেখে লিখে নিবে, এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই। আচ্ছা, অনেক ঝাপসা হচ্ছে, আমি দেখলাম এখানে কোনো ধরনের ঝাপসা কিছু নাই, অর্থাৎ আমার নেট একদম স্মুথ আছে। যাদের ঝাপসা লাগতেছে টেনশন নিও না, পরে দিয়ে এটা দেখে নিবা, রেকর্ড ভার্সনটা দেখে নিবা। আচ্ছা, ভালোভাবে বোঝার চেষ্টা করো। কি বললাম এখানে? কনজুগেটেড পাই ইলেকট্রন। কনজুগেটেড মানে কি বললাম? এখানে দেখো উপরে কি আছে? পাই, নিচে হচ্ছে সিগমা। কনজুগেটেড মানে একদম সহজ কথা মনে রাখো, খুব বেসিক দিচ্ছি। কনজুগেটেড মানে হচ্ছে যেখানে সিগমা পাই সিগমা এরকম কিছু বিন্যাস থাকবে। কি বললাম? সিগমা পাই সিগমা। দেখো তো, সিগমা পাই সিগমা গুলো তোমরা সংকরণে পড়ে আসছো, নতুন করে কিছু বলার নাই। আর যদি সংকরণ আমি আমরা হচ্ছে একটা জৈব রসায়ন একটা টপিকের সংকরণে আসবে, ওইখানে সিগমা পাইবন কিভাবে হলো সবকিছু পড়াবো, এটা নিয়ে এত অস্থির হওয়ার দরকার নাই। দেখো এটা হচ্ছে পাই সিগমা পাই। আচ্ছা, এটাকে তুমি এভাবে লিখতে পারো, সরি এটা ভাবে লেখা যায়, নাহলে এভাবে লিখতে পারো যে পাই সিগমা পাই। এটা কি আছে না? দেখো তো, পাই সিগমা পাই, অর্থাৎ এই ধরনের বিন্যাস থাকতে হবে, সেটাকে বলা হচ্ছে কনজুগেটেড স্টেট। এম আই ক্লিয়ার? আচ্ছা,
আবার আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে কি, দেখো দেখো আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে কি পাই সিগমা পাই সিগমা, আরেকটা হচ্ছে লোন পেয়ার, পাই সিগমা লোন পেয়ার। বুঝাচ্ছি, জিনিসগুলো বুঝাচ্ছি কি, দেখো তো কনজুগেটেড হচ্ছে এই ধরনের কিছু থাকতে হবে, এই ধরনের বিন্যাস থাকতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো কনজুগেটেড স্টেট। কনজুগেটেড স্টেটকে তোমাদের বইয়ের ভাষায় বলতেছে ডিলোকালাইজড। ডিলোকালাইজড নিয়ে একটু সমস্যা আছে, আমি জানি আজকে একটু ভারী পড়া হচ্ছে এটা নিয়ে, কিন্তু আমি তোমাকে সিম্পলি বোঝাই দিচ্ছি ডিলোকালাইজ মানে কি। ডিলোকালাইজ তোমাদের বইয়ের ভাষায় একটা বলা হচ্ছে যে একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য সেটা ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকতে হবে। ডিলোকালাইজ পাই ইলেকট্রনটা কি, মানে আমার কথা বোঝার চেষ্টা করো, ভালোভাবে বলো। ডিলোকালাইজ মানে হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলি যে আমি হচ্ছে চিটাগংয়ের ছেলে, আমি এই জায়গায় আছি, চিটাগংয়ে আছি, আমি হচ্ছে লোকাল, বাট আমি যদি এখন ঢাকায় চলে যাই তাহলে আমি হয়ে যাবো ডি লোকাল। কেন ডি লোকাল? ঢাকায় চলে গেলে কেন ডি লোকাল? কারণ ঢাকায় থাকলে আমি ওখানে স্টেবল থাকবো না, কারণ আমাকে আবার চিটাগংয়ে ব্যাক করতে হবে, বা আমি নড়াচড়া করব, আমি স্থান রিপ্লেস করব, কিন্তু আমি চিটাগংয়ে থাকলে আমি স্টেবল আছি। তাহলে ডিলোকালাইজ মানে কি? ডিলোকালাইজ মানে হচ্ছে যেটা স্টেবল না, যেটা স্টেবল না, অর্থাৎ এই বেনজিনের মধ্যে ইলেকট্রনগুলো হচ্ছে ঘুরতে থাকে, এই বেনজিনের মধ্যে ইলেকট্রনগুলো কি থাকে? ঘুরতে থাকে। এই ঘোরার জন্য এই বেনজিনটাকে এভাবে লেখা হয়, এইভাবে রিংটা দেওয়া হয়। কখনো কি চিন্তা করেছো বেনজিনের রিংটা কেন দেওয়া হয়? রিং দেওয়ার কারণটা হচ্ছে বেনজিনের ভিতর ইলেকট্রনগুলো ঘূর্ণনশীল, ঘুরতে থাকে, এবং কেন ঘুরতে থাকে সেটা রেজোনেন্সে খুব ভালোভাবে প্রমাণ পাবা। তো রেজোনেন্সের টপিক তো এটা না, রেজোনেন্সের টপিক হচ্ছে আরো পরে, আরো অনেক ক্লাস পরে। সো কনজুগেটেড স্টেট থাকতে হবে, এবং এটার কারণে ইলেকট্রনগুলো হচ্ছে ঘুরতেছে, অর্থাৎ ঘূর্ণনশীল, যেটাকে বলা হচ্ছে ডিলোকালাইজ পাই ইলেকট্রন। এবং এই জিনিসটা যদি ক্লিয়ার না হয়, এটা কিন্তু মূলত ভাইয়া রেজোনেন্সে পড়া। রেজোনেন্সে একটা জিনিস মাথায় রাখবা, একটা টপিক সাপোজ ধর একটু করে বোঝা গেছে, পরবর্তীতে এই টপিকটা যখন আবার পড়াবো আরো ক্লিয়ার হবে, কারণ এই পড়াটা আসলে মূলত হচ্ছে রেজোনেন্সের পড়া। সো প্রথম দিন এটা আসলে বোঝা একটু টাফ, তবে আমি তোমাকে শর্টকাটে বললাম, আমি বেশি ডিপ আলোচনা করব না, কারণ এটা আমরা পরবর্তীতে আবার ডিটেলস পড়বো। কনজুগেটেড মানে কি? সিগমা পাই সিগমা লোন পেয়ার, এই ধরনের যদি বিন্যাস থাকে, পাই সিগমা লোন পেয়ার একটু পরে বলতেছি। আর ডিলোকালাইজ মানে বুঝছো, যেটা হচ্ছে স্টেবল থাকবে না, অর্থাৎ ইলেকট্রনগুলো ভিতরে ঘুরবে। 3 নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার হচ্ছে 2D ভার্সন থাকতে হবে, 2D মানে 2D প্লেনার থাকতে হবে, কখনো 3D থাকা যাবে না। অর্থাৎ বেনজিনের মধ্যে কার্বন একটা উপরে, হাইড্রোজেন একটা নিচে, আবার এই হাইড্রোজেন একটা হচ্ছে বাম দিকে, এরকম না। 2D মানে হচ্ছে সমতল, এই দেখো এই সমতল থাকতে হবে, 3D ভার্সন থাকা যাবে না। এখন কথা হচ্ছে ভাইয়া 2D বুঝবো কিভাবে? 2D বুঝার ব্যাপার হচ্ছে যে কার্বনের মধ্যে sp2 সংকরণ দেখবা, sp2 সংকরণ। এখন sp2 সংকরণ বুঝি, কারা sp2 সংকরণ আমাকে বলো, অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন? কমেন্টে বলতে পারবা? এগুলো কিন্তু তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছো যে sp2 সংকরণ কারা, অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন? একটু কমেন্টে বলো তো দেখি। 4 নাম্বারটা হচ্ছে মেন অ্যারোমেটিক যৌগের, অ্যারোমেটিক 4 নাম্বারটা আমি তোমাকে লিখে দিচ্ছি, দেখো অ্যারোমেটিক যৌগের অণুতে, অ্যারোমেটিক যৌগের অণুতে 4m+2 পাই সংখ্যক ইলেকট্রন থাকে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে থ্যাঙ্কস, সবাই বলেছো অ্যালকিন। হ্যাঁ, অনেকজনে বলছে কি অ্যালকেন, তাকে পিটানো দরকার। ঠিক আছে, অ্যালকেন কি নামটা বলবো? কি অ্যালকেন বলছে? হ্যাঁ ঠিক আছে, সবার নাম তো না সম্ভব না, সবাই অনেক যারা যারা আনসার দিচ্ছ ঠিক আছে। আচ্ছা অ্যালকিন যারা বলছো ঠিক আছে, তার মানে বেনজিনের মধ্যে কার্বনের সংকরণটি কি আমাকে একটু বলতে পারবা? বেনজিনের মধ্যে কার্বনের সংকরণটি কি? দেখো তো, একটু আগে বলছিলাম না বেনজিনের মধ্যে এখানে সব জায়গায় কার্বন না, এ দেখো এই জায়গায় দেখো, তার মানে এ দেখো এটা হচ্ছে পাই, এটা হচ্ছে সিগমা, তার মানে ডাবল বন্ড না? তো ডাবল বন্ড থাকলে সেটা কি হয়? sp2 সংকরণ। অর্থাৎ sp2 সংকরণ মানে কার্বনের যদি sp2 সংকরণ যদি হয়ে থাকে, তাহলে আমরা বুঝে নিব যে ওটা হচ্ছে 2D প্লেনার। 2D মানে হচ্ছে 2 ডাইমেনশন। ঠিক আছে, আচ্ছা লাস্টের পয়েন্টটা বুঝি নাই যে অ্যারোমেটিক যৌগের অণুতে 4m+2 পাই সংখ্যক ইলেকট্রন থাকে, এখানে n এর মান, অর্থাৎ এই পয়েন্টটা, লাস্টের পয়েন্টটা একটু তোমাদেরকে বুঝতে হবে, লাস্টের পয়েন্টটা তোমাদেরকে একটু বুঝতে হবে। আশা করি তোমাদের এখানে লেখা শেষ, দ্রুত লিখবা, দ্রুত লিখবা। ঠিক আছে, লাস্টের পয়েন্টটা একটু দেখো, কি বলতে চাচ্ছিলাম যে একটা যৌগ মূলত হচ্ছে এটাই মেইন, এটাই হচ্ছে মূলত হচ্ছে মেইন, যে একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটা কিভাবে বুঝবো? এই পয়েন্টটা দিয়ে। একটা দেখো পরীক্ষায় প্রশ্ন আসছে বেনজিন অ্যারোমেটিক যৌগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় আসে। বেনজিন অ্যারোমেটিক যৌগ প্রমাণ করো, ফেনল অ্যারোমেটিক যৌগ প্রমাণ করো, ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ প্রমাণ করো,
টলুইন অ্যারোমেটিক যৌগ প্রমাণ করো। সো এটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভালোভাবে, বেনজিন অ্যারোমেটিক যৌগ প্রমাণ করতে বলছে, কিভাবে প্রমাণ করব? বেনজিন অ্যারোমেটিক যৌগ, ফার্স্ট আমাকে বেনজিনটা আমি এভাবে লিখবো, বেনজিনের মধ্যে পাই বন্ড কয়টা? বেনজিনের মধ্যে পাই বন্ড কয়টা? 3টা। বেনজিনের মধ্যে পাই বন্ড হচ্ছে 3টা। এখন আমাকে বললো যে বেনজিন অ্যারোমেটিক যৌগ প্রমাণ করো, তাহলে আমাকে বলতে হাকেল বলতেছে যে অ্যারোমেটিক যৌগের অণুতে 4n+2 পাই সংখ্যক ইলেকট্রন থাকে, আর এই যে n এর মানটা হবে পূর্ণ সংখ্যা হতে হবে। যদি n এর মানটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেই যৌগটা অ্যারোমেটিক। কিভাবে দেখো, তাহলে হাকেল নীতি অনুসারে, হাকেল নীতির শর্ত মতে উপরে লিখবা, হাকেল নীতির শর্ত মতে, ফার্স্টে হাকেল নীতিটা এভাবে লিখবা, লেখার পরে হাকেল নীতির শর্ত মতে লিখবা 4n+2 = আমাকে বলো এখানে পাই বন্ড কয়টা? পাই বন্ড হচ্ছে 3টা। পাই বন্ড কয়টা? 3টা। একটা বন্ডে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। স্বাভাবিক, 2টা ইলেকট্রন ওভারল্যাপ করে তো বন্ড গঠন করে, তাহলে পাই বন্ড 3টা মানে ইলেকট্রন কয়টা? 6টা। বুঝো নাই মনে হয়? এই দেখো, এই পাই বন্ড, তো পাই বন্ড কিভাবে গঠন হয়? 2টা ইলেকট্রন অরবিটাল। পাই বন্ড কিভাবে গঠন হয় জানো? 2টা ইলেকট্রন যখন হচ্ছে লম্বভাবে অতিক্রমণ করে, মানে লম্বভাবে হচ্ছে মুখোমুখি না, মানে এভাবে লম্বভাবে মুখোমুখি করলে সেটা সিগমা হয়ে যাবে, আর লম্বভাবে করলে সেটা কি হয়ে যাবে? বলো, লম্বভাবে বলতে পাশাপাশি বলা হয়, পাশাপাশি অতিক্রমণ করলে সেটা হয়ে যাবে পাই বন্ড। তাহলে পাই বন্ডে 2টা ইলেকট্রন, পাই বন্ড যেহেতু 3টা, তাহলে ইলেকট্রন কয়টা? 6। এখন আসো, n এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে ওইটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, আমাদেরকে বুঝতে হবে ওইটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে আমি লিখলাম 4n = কত? 4n = 1, অর্থাৎ n এর মান যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগ। বেনজিন হচ্ছে কি? অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আশা করি এটা ক্লিয়ার। আর n এর মান যদি পূর্ণ সংখ্যা না হয়ে যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশ বলতে আমি বুঝাচ্ছি, সাপোজ ধরো 0.1, 1 সামথিং এরকম হলে তাহলে সেটা পূর্ণ সংখ্যা হবে না। আশা করি ক্লিয়ার। তো তোমাকে যদি বলা হয় ফেনল একটা অ্যারোমেটিক যৌগ, ফেনল আসলে কথা হচ্ছে, আমরা তো ভাইয়া ফেনল টেনল এগুলো তো পড়ান না, এগুলো এখন কেন পড়াচ্ছি আমি তোমাকে মূলত বুঝাচ্ছি যে হাকেল নীতির রুলসটা কিভাবে তুমি অ্যাপ্লাই করবা। ঠিক আছে, কিভাবে ফেনলটা সেম। ন্যাপথালিনটা লিখো তো ভাইয়া, ন্যাপথালিন হচ্ছে দেখতে এরকম। এখন ন্যাপথালিন দেখে ভয় পেও না, দেখো ন্যাপথালিন হচ্ছে এরকম, এরকম এই জিনিসটা দেখো, হ্যাঁ এভাবে দেওয়া যায়। তো দেখো এখানের মধ্যে ন্যাপথালিনে পাই বন্ড কয়টা ভাইয়া? এটা হচ্ছে ন্যাপথালিনের পাই বন্ড কয়টা? 5টা না? 5টা। তাহলে আমি হাকেল নীতি অনুসারে লিখতে পারি 4n+2, ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ অনেকবার আসছে, 4n+2 = কি লিখতে পারি? 10। কেন? একজনে বলতেছে 6 কেমনে? কই 6 লিখলাম? ও আচ্ছা 6 কেমনে? আরে ভাইয়া সবকিছু তো বললাম। পাই বন্ড কয়টা? 3টা না? 3টা পাই বন্ড থাকলে আমাকে বলো একটা পাই বন্ডে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন না? 3টা পাই বন্ডে কয়টা ইলেকট্রন? 6টা। খুবই সিম্পল। তোমাকে কি বলছে? অ্যারোমেটিক যৌগের অণুতে 4n+2 পাই সংখ্যক ইলেকট্রন থাকে, এটা হচ্ছে পাই সংখ্যক ইলেকট্রন। আচ্ছা আরো বুঝবা, দেখো এখানে দেখো 4n+2 = 10, 4n = কত? 8, n = কত? 2। সেম হয়ে গেছে। তাহলে ন্যাপথালিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। খুবই সিম্পল ছিল না? আচ্ছা, এখন তাহলে আমরা আসি একটু ইম্পর্টেন্ট একটা পড়াতে, এগুলো তোমরা করে ফেলবা। ফার্স্টে তোমাকে যদি প্রশ্ন আসছে যে ফেনল অ্যারোমেটিক যৌগ কিভাবে নোট করবা বা বেনজিন অ্যারোমেটিক যৌগ কিভাবে নোট করবা, ফার্স্টে লিখবা আমরা জানি হাকেল নীতি অনুসারে অ্যারোমেটিক যৌগের অণুতে 4n+2 পাই সংখ্যক ইলেকট্রন থাকে। এখানে n = 0, 1, 2, 3 ইত্যাদি, অর্থাৎ n এর মান পূর্ণ সংখ্যা হলে ওই যৌগটি হবে অ্যারোমেটিক। তাহলে লিখবা হাকেল নীতির শর্তের মধ্যে 4n+2 দিয়ে লাস্টে যখন n এর মান পূর্ণ সংখ্যা আসবে 2 দিতে বাধ্য। ঠিক আছে? আচ্ছা, খুবই সিম্পল ছিল। আর একজন বলতে রিপিট করেন একটু। আচ্ছা, তোমাদের জ্বালাই তো আর মানে রিপিট করেন, তোমাদের মেবি বাফারিং হয়েছিল মনে হয়, নেটটা আসলে ডিস্টার্ব থাকবে তোমাদেরই। দেখো সবার নেট ডিস্টার্ব। দেখো এখানে আমি আরেকটা বলতেছি, সেটা হচ্ছে কি হেটারোসাইক্লিক জৈব যৌগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো একটু আগে বললাম না থায়োফিনটা মনে আছে? হেটারোসাইক্লিক, একটা কথা লিখে রাখবা যে হেটারোসাইক্লিক জৈব যৌগগুলো কিন্তু অ্যারোমেটিক। কথা বুঝছো? হেটারোসাইক্লিকের যতগুলো যৌগ ছিল, যে ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন, সবগুলো হচ্ছে অ্যারোমেটিক। কিভাবে দেখো, প্রমাণটা দেখাচ্ছি। এই দেখো, এই জায়গায় দেখো, এটা কি? এটা আমি যে থায়োফিন লিখলাম, থায়োফিনের মধ্যে লোন পেয়ার আছে না? থায়োফিনের মধ্যে কি আছে?
লোন পেয়ার আছে, ঠিক আছে। দেখো আমাকে বললো থায়োফিন একটা অ্যারোমেটিক যৌগ, অথবা আমাকে বললো যে পিরিডিন হ্যাঁ একটু কল আসছিল সেজন্য ইন্টারাপশন হয়েছিল, সমস্যা নাই। দেখো তাহলে আমাকে যদি বলে যে এই থায়োফিনটা, এটা হচ্ছে থায়োফিন না, থায়োফিন হচ্ছে থায়োফিন, আর পাইরলটা কোনটা, ফিউরান। দেখো ফিউরান হচ্ছে ও, থায়োফিন হচ্ছে এস, পাইরল হচ্ছে NH, পিরিডিন হচ্ছে কি N। এই জিনিসটা কনফিউশন হবে না। তো থায়োফিন যদি অ্যারোমেটিক যৌগ বলে তাহলে কি লিখবো, 4n+2 = এখন আসো পাইবন কয়টা, পাইবন কয়টা, এখানে পাইবন হচ্ছে 2টা, কিন্তু এই লোন পেয়ারটা কোথায় অবস্থান করতেছে, লোন পেয়ারটা বলয়ের ভিতরে, তাহলে ওইটা সহ কাউন্ট করতে হবে। তাহলে পাইবন হচ্ছে কয়টা, 2টা, 2টার জন্য 4, আর লোন পেয়ারে ইলেকট্রন কয়টা, 2টা, একটা লোন পেয়ার ইলেকট্রন 2টা না, তাহলে কয়টা হয়েছে, 6টা। তাহলে আমাকে বলো এখন আনসার কত হবে, বুঝে গেছো, বুঝছো নাকি, n = কত, 1। ঠিক একইভাবে সবগুলো থায়োফিন, ফিউরান, পাইরল সবগুলো হচ্ছে এভাবে অ্যারোমেটিক যোগ হবে। কিন্তু লাস্টেরটা একটু দেখো তো, যেটা তো তোমাদের কনফিউশন, সেটা হচ্ছে কি পিরিডিন। পিরিডিনটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, এই পিরিডিনের মধ্যে n আছে না, n এর লোন পেয়ারটা কিন্তু বাইরে, n এর লোন পেয়ারটা কিন্তু বাইরে। তো n এর লোন পেয়ার বাইরে থাকার কারণে এখানে কি লিখবো আমরা, 4n+2 = পাইবন কয়টা, পাইবন হচ্ছে 3টা, 3টার জন্য আমরা লিখবো 6, মানে যতটা পাইবন তার দ্বিগুণ ইলেকট্রন, খুব সিম্পল কথা। আর এই লোন পেয়ারটাকে এখন হিসাব করা যাবে না, কারণ এই লোন পেয়ারটা হচ্ছে বাইরে। তাহলে এখন আমরা যদি লিখি 4n = কত, 4, জিনিসটা রেজোনেন্স পড়ালে আরো ক্লিয়ার হবে, কারণ রেজোনেন্সের জন্য এটা আমি রেখে দিতে পারতাম, কিন্তু আমি রেখে দিচ্ছি না, কারণ অ্যারোমেটিক যেহেতু একটু বললাম, তুমি অ্যারোমেটিক তোমাকে চিনতে হবে, সো আমি তোমাকে চিনে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে পিরিডিন, এটা হচ্ছে থায়োফিন। তাহলে হেটারোসাইক্লিক যতগুলো যৌগ একটু আগে আমি পড়লাম, আবার ইথিলিন অক্সাইড ছাড়া, ওইটা কিন্তু না, ওইটা হচ্ছে এলিসাইক্লিকে পড়ে গেছে। মানে হেটারোসাইক্লিকের মধ্যে কারা কারা ছিল, ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন, সবগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ, সবগুলো হাকেল নীতি অনুসারে আমরা বলতে পারি কি অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। এখন এগুলো শেষ তো, তোমরা একটু দ্রুত লিখবা, আমি মুছে দিলে তোমরা খেপে যাও আমার উপরে, আমি তোমাদের জন্য আসলে। আচ্ছা এখন নিউ টপিকে আসি ভাইয়া, নিউ টপিকে এখন। আচ্ছা দেখো সবাইকে একটু, লোন পেয়ার ভিতরে থাকলে সেটা, হ্যাঁ লোন পেয়ার যদি বলয়ের ভিতরে থাকে, প্রসঞ্জিৎ যে প্রশ্নটা করেছো, লোন পেয়ার যদি ভিতরে থাকলে সেটা হচ্ছে কি হবে, সঞ্চরণশীল, সঞ্চরণশীল মানে হচ্ছে ঘূর্ণনশীল, ঠিক আছে, সেটা ঘুরতে থাকে। আচ্ছা কোনটা বাইরে কোনটা ভেতরে কিভাবে বুঝবো, জিনিসটা হচ্ছে রেজোনেন্স পড়াতে হবে ভাইয়া, ঠিক আছে। আমি বারবার বলছি আসলে এগুলো আসলে পড়ানো হয় না এভাবে, জিনিসটা তোমরা একটু নোট করে রাখো, পরে দিয়ে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। আমি পড়াচ্ছি কেন, কারণ আমার সিকোয়েন্স একটু ইউনিক, আমার সিকোয়েন্সটা আসলে ইউনিক, তোমাকে আমি ডিটেলস এখন পড়াতে পারবো না, কারণ জিনিসটা হচ্ছে অ্যারোমেটিকের পড়া, আমরা এখন কিন্তু অ্যারোমেটিকে নাই। আচ্ছা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কার্যকরীমূলক। আজকে টপিকটা কি বলছিলাম, কার্যকরীমূলক। কার্যকরীমূলক টপিকটা ভেরি ভেরি ইন্টারেস্টিং, একটু ভালোভাবে সবাই দেখো। কার্যকরীমূলক, কার্যকরীমূলক মানে হচ্ছে ফাংশনাল গ্রুপ, কার্যকরীমূলক মানে হচ্ছে কি ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। আচ্ছা কার্যকরীমূলক মানে কি, সবাই আমরা মোটামুটি হচ্ছে কার্যকরীমূলক চিনি, 9-10-এ একটু করে পড়েছিলাম। একটু জিনিসটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো CH3CH2OH, এই যৌগটা দেখার সাথে সাথে আমি বলে ফেলতে পারলাম যেটা হচ্ছে একটা অ্যালকোহল, এবং অ্যালকোহল শ্রেণীর যৌগ যার নাম হচ্ছে ইথানল। ইথানল কেন হলো, কারণ এখানে কার্বন হচ্ছে 2টা এবং OH থাকার কারণে আমরা বললাম হচ্ছে এটি কি ইথানল। এখন নামকরণটা কিভাবে হলো সেটা আমার বিষয় না, সেটা আসবে পরে, বাট আমি বলতে চাচ্ছি যে এই যৌগটার মধ্যে কার্যকরীমূলক কোনটা, এই যৌগটার মধ্যে, কথা বুঝছো। দেখো আমি বললাম যে এটা হচ্ছে একটা ইথানল, এই ইথানল যৌগটির তার যে সামগ্রিক যে প্রকৃতি, তার যে সামগ্রিক যে ধর্ম, তার যে বিক্রিয়া, এই জিনিসগুলা কি পুরোটা অংশের উপর নির্ভর করে, উত্তর হচ্ছে না। এই জিনিসটা নির্ভর করে একটা পার্টিকুলার একটা অংশের উপরে, এবং এই পার্টিকুলার অংশের উপরে এই যৌগটির ধর্ম, বিক্রিয়া, প্রকৃতি নির্ধারিত হয়, এবং ওই পার্টিকুলার অংশটাকে বলা হচ্ছে কার্যকরীমূলক। যেমন ধরো গত ক্লাসে আমি তোমাকে বলেছিলাম যে মানুষের যেরকম সারনেম থাকে,
যে চৌধুরী বংশের ছেলে আমরা কিভাবে বলি যে মানুষের সারনেমটা লাস্টের নামের অংশটা দেখে বুঝতে পারি যে এই লোকটা হচ্ছে এই বংশের সন্তান। ঠিক কিভাবে যোগের মধ্যে কিছু সারনেম থাকে, ওই সারনেমটা দেখে আমরা বুঝতে পারি যে এই যোগটা হচ্ছে ওই শ্রেণীর যোগ। যেমন ধরো তুমি বললো এটা ইথানল, ইথানল কোন শ্রেণীর যোগ? অ্যালকোহল। সেটা তুমি কি দেখে বুঝতেছো? তুমি কি CH3 CH2 দেখে বুঝছো নাকি তুমি OH দেখে বুঝছো? নিশ্চয়ই তুমি OH দেখে। তার মানে এই একটা পার্টিকুলার অংশের উপরে এই পুরা যোগটার ধর্ম, বিক্রিয়া, প্রকৃতি নির্ধারিত হচ্ছে। তার মানে এই পার্টিকুলার অংশটাই হচ্ছে আমার কার্যকরী মূলক। যেমন ধরো আমি তোমাকে বললাম CH3COOH, এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড মানে অর্গানিক অ্যাসিড। এটাকে আমি অ্যাসিড কি দেখে বললাম? আমি কি CH3 দেখে বললাম নাকি আমি COOH দেখে বললাম? নিশ্চয়ই আমি COOH দেখে বলছি। তাহলে যেই মূলকটা অথবা যে পরমাণু অর্থাৎ একটা যোগের যে অংশ দিয়ে আমি ওই যোগটাকে আইডেন্টিফাই করতে পারবো সেটাই হচ্ছে আমার কার্যকরী মূলক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কার্যকরী মূলকটাকে আমি ডিফাইন কিভাবে করবেন? আপনি তো বললেন সেটা হচ্ছে আপনার মুখের ভাষায় বললেন, বাট ডিফাইন কিভাবে করবেন? ডিফাইন কিভাবে করবা সেটা হচ্ছে নিজের ভাষায় লিখতে পারো অথবা আমার থেকে শুনে রাখো আমি কি বলতেছি। জৈব যোগের, এটা একটা জৈব যোগ, জৈব যোগের যে পরমাণু বা যে মূলক, পরমাণু হতে পারে কিন্তু পরমাণুটা আমি বুঝাচ্ছি, যে জৈব যোগের যে পরমাণু বা যে মূলক দ্বারা যোগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারিত হয় ওই মূলক বা ওই পরমাণুকে ওই জৈব যোগের কার্যকরী মূলক বলে। বুঝা গেছে? বুঝা গেছে? আবার রিপিট করতেছি, জৈব যোগের যে পরমাণু, জৈব যোগের যে পরমাণু বা যে মূলক দ্বারা ওই যোগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারিত হয় ওই মূলক বা ওই পরমাণুকে ওই জৈব যোগের কার্যকরী মূলক বলে। জৈব যোগের যে মূলক বা যে পরমাণু দ্বারা ওই যোগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারিত হয় ওই মূলক বা ওই পরমাণুকে ওই জৈব যোগের কার্যকরী মূলক বলে। অর্থাৎ কার্যকরী মূলক দিয়ে আমরা হচ্ছে একটা যৌগকে আইডেন্টিফাই করতে পারি। পরে দিয়ে সেটা ডেফিনিশনটা লিখে নিও, এখন লেখার দরকার নাই, একটু স্পেস রাখো, স্পেস রেখে পরে দিয়ে লিখে নিও, জিনিসটা তাড়াহুড়া করার দরকার নাই, ঠিক আছে? সুন্দর করে পরে দিয়ে লিখে নিবা, ঠিক আছে? রেকর্ডেড ভার্সনটার দিকে লিখে নিও। আচ্ছা, এখন তাহলে আমাদের হচ্ছে কার্যকরী মূলকটা শেষ। এখন কার্যকরী মূলক, কার্যকরী অনেকবার বলছে আরেকবার, ভাই এইভাবে যদি রিপিট করতে যাই তোমরা রেকর্ডেড ভার্সনটা দেখে নিবা। জিনিসটা খুবই সিম্পল ছিল, জৈব যোগের যে মূলক বা যে পরমাণু দ্বারা ওই যোগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারিত হয় ওই পরমাণু বা ওই মূলককে ওই যোগের কার্যকরী মূলক বলে। নিজের ভাষায় লিখতে পারো, সমস্যা নেই, অথবা ডাইরেক্ট লিখে দিতে পারো যে জৈব যোগের যে অংশ দ্বারা ওই যোগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারিত হয় ওই অংশটিকে ওই যোগের কার্যকরী মূলক বলে। মানে ডেফিনেশন আসলে ভাইয়া নিজের ভাষায় লিখে দেওয়া যায়। ডেফিনেশন আমি কখনো ডেফিনেশন বইয়ের ভাষা পড়তাম না, মানে বইয়ের ডেফিনেশন আমি কখনো পড়তাম না, আমি সবসময় নিজে বানাইতাম, নিজে পড়বো। সো আমার সাজেশন হচ্ছে কি, তোমরা ডেফিনেশন নিয়ে এত বেশি আমারটা ডেফিনেশন পড়তে হবে বলে কোনো কথা নেই, নিজের ভাষায় নিজে পড়বা, তুমি তো বেসিকটা বুঝছো। আর একটা জিনিস আমি কিন্তু এত সময় দিতে পারবো না, দ্রুত এখন কার্যকরী মূলকের সক্রিয়তা সিরিজ লিখতে হবে। কার্যকরী মূলকের সক্রিয়তা সিরিজ, কার্যকরী মূলকের সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজ, এই জিনিসটা একটু দ্রুত লিখতে হবে। সক্রিয়তা সিরিজ, ইংলিশ ভার্সন বলতেছি ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি সিরিজ, ঠিক আছে? প্রায়োরিটি সিরিজ, কথা বুঝছো? প্রায়োরিটি সিরিজটা একটু দেখো তো, খুবই মজার একটা জিনিস। আমি যেভাবে বলবো সেভাবে লিখবা, ঠিক আছে? আমি যেভাবে বলবো সেভাবে লিখবা। ফার্স্ট আমার মতো 4টা কলাম করে ফেলো, 4টা কলাম করে ফেলো এভাবে, ঠিক আছে? আমরা কয়টা কলাম করলাম? একটা কলাম করলাম, একটা কলাম গেল, এরপরে একটা গেল, দুইটা গেল, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা দেখো এখন তাহলে আমি কি বলতে যাচ্ছি। তাহলে কলম করা শেষ না? আচ্ছা, উপরে লিখো সমগোত্রীয় নাম, সমগোত্রীয় শ্রেণীর নাম লিখতে পারো অথবা সমগোত্রীয় নাম লিখে ফেলো। আর এখানে লিখো সংকেত, পুরোটা আমি লিখতেছি না, লিখবা কার্যকরী মূলকের সংকেত, কার্যকরী মূলকের সংকেত। আর এই জায়গায় লিখবা হচ্ছে প্রধান কার্যকরী মূলকের নাম, প্রধান কার্যকরী
মূলকের নাম। ঠিক আছে, বুঝাচ্ছি, অনেককে হাঁ করে তাকায় আছে, কি পড়াচ্ছে এগুলা কিছুই তো বুঝতেছি না। দেখো, অপ্রধান কার্যকরী, বেশি না, 4টা কলম করলে হয়ে যাবে, কষ্ট করে মানে জাস্ট নোট খাতে হচ্ছে সাজায় লিখে দিবা। ঠিক আছে, সাজায় মানে রেখে দিবা, অনেক জায়গায় কাজে লাগবে এটা। অপ্রধান কার্যকরী মূলকের নাম। আর যারা বলতেছো ভাইয়া বইতে তো আছে, বইতে আছে কিন্তু একটু ব্যাপার আছে, দেখো বইয়ের মধ্যে আমার কথাগুলো পাবা না, আমি যেগুলো বলবো। সমগোত্রীয় নাম 1 নাম্বার, ক্রমিক সিরিজ এখানে দিতে পারো। 1 নাম্বার হচ্ছে CHH। ভাইয়া এটা কি পড়াচ্ছি? সক্রিয়তা সিরিজ। প্রত্যেকটা কার্যকরী মূলকের আলাদা আলাদা প্রায়োরিটি আছে, যেটা নামকরণের ক্ষেত্রে দরকার। অনেক কি বলবে ভাইয়া আমি এটা স্কিপ করবো, ধরা খেয়ে যাবা, একদম সিম্পলে ধরা খেয়ে যাবা। দেখো, সমগোত্রীয় শ্রেণী CHH না, এর নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। নামটা হচ্ছে কি, আমি ইংলিশ বাংলা ইচ্ছা মতো লিখি, তোমরা লিখতে পারো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে জৈব অ্যাসিডটা, এই যে জৈব অ্যাসিডটা। ঠিক আছে, আর সংকেতটা কি? সংকেতটা হচ্ছে CHH। কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড চিনবো? কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড চিনবো? CHH থেকে। প্রধান কার্যকরী মূলকের নাম কি? ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড। অপ্রধান কার্যকরী মূলক এটা থাকবে না। প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা বুঝলাম, প্রধান কার্যকরী মূলক এবং অপ্রধান কার্যকরী মূলক বলতে কি বোঝাচ্ছেন? এটা বোঝাচ্ছি ভাইয়া যে সাপোজ ধরো নামকরণ করতে যাবো না আমরা সামনে, তো নামকরণ করতে গেলে এখানে দেখবা যে একটা যোগের মধ্যে একাধিক কার্যকরী মূলক থাকতে পারে, একটা যোগের মধ্যে একাধিক কার্যকরী মূলক থাকতে পারে। সো একাধিক কার্যকরী মূলক যখন থাকবে তখন সেখানের মধ্যে একটা হবে প্রধান এবং বাকিগুলো হবে অপ্রধান, একটা হবে প্রধান এবং বাকিগুলো হবে অপ্রধান। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রধান অপ্রধান বুঝবো কিভাবে? এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। যেটা উপরে থাকবে সেটা হবে প্রধান, আর এটার নিচে যেটা থাকবে সেটা হবে অপ্রধান। বুঝো নাই? এখনো বুঝো নাই? দেখো, কার্বক্সিলিক অ্যাসিড লিখলাম না, এরপরে দেখো অ্যাসিড হ্যালাইড না, সালফোনিক অ্যাসিড লিখবা। সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, এখানে দিবা SO3H। এটা হচ্ছে SO3H, হচ্ছে সালফোনিক অ্যাসিডের কার্যকরী মূলক, এর সংকেত। আর এটা প্রধান কার্যকরী মূলকের নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড। সেমি, ঠিক আছে, সালফোনিক অ্যাসিড। আর এটার অপ্রধান থাকবে না, কারণ এটা এতটাই সক্রিয়, এদের কোনো অপ্রধান থাকে না। এটা এতটাই সক্রিয়, এটার কখনো অপ্রধান থাকে না। হ্যাঁ ভাইয়া, ডেফিনেশন বলার টাইমে একটু ভেঙ্গে বলিয়ে, না হয় ওয়ার্ডগুলো ক্যাচ করতে পারি না ঠিক করে। আসলে এটাই সমস্যা ভাইয়া, মানে আসলে অনলাইন এবং অফলাইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, যে অফলাইনে যারা আমার কাছে আগে পড়তো তাদেরকে ডেফিনেশন আমি মুখে বলতাম এবং যতক্ষণ পর্যন্ত তারা লিখতো না ততক্ষণ পর্যন্ত আমি বলতে থাকতাম। কিন্তু এখন কথা হচ্ছে আমার সামনে আছে একটা মোবাইল, কথা বলছো, আমার সামনে তোমরা নাই, তো আমি জিনিসটা হচ্ছে আন্দাজ করতে পারি না। এখন কথা হচ্ছে তোমরা ভাই আস্তে আস্তে বলেন, তাহলে দেখবা ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এখন 1 ঘন্টা 30-40 মিনিট পার হয়ে গেলে তোমরা পাগল হয়ে যাবে। যেমন গতকাল আমাকে অনেকজনে বলছিল ভাই ডিউরেশন এত বেশি কেন? আরে ভাই তুমি পড়তেছো জৈব রসায়ন, এটা কি তুমি কমার্সের একটা নর্মাল সাবজেক্ট পাইছো, নাকি তুমি হচ্ছে এটা আর্টসের সাবজেক্ট পাইছো? জৈব রসায়নের ডিটেলস পড়াতে হবে না, আমি তোমাকে বলে গেলাম, জাস্ট বলে গেলে তুমি 30-40 মিনিট আমি শেষ করতে পারতেছি। এটা তো আমি জিনিসটা, কিন্তু আমি লুজার হবো না, জিনিসটা লুজার হবে তুমি। এখন তোমরা যেমন সামনের কিছু টপিক, এখন তোমাদেরকে রেজোনেন্স পড়াতে গেলে ওখানে ডিউরেশন 1 ঘন্টা 30-40 মিনিট চলে যেতে পারে। এখন তুমি কি বলবো যে ভাইয়া পড়বো না? তো তুমি যেখানে যাও না কেন তোমাকে ডিটেলসটা পড়তে হবে। তুমি যদি ভিতরে পড়াগুলো না পড়ে থাকো তুমি জৈব রসায়নের ফিল্ডটা পাবা না, এটা হচ্ছে মেন কথা। তা আমি ডিউরেশন বাড়তে পারে, এখন তোমরা বলছো ভাইয়া আপনি ডেফিনেশন নিয়ে আমাদেরকে আরো বেশি সময় দেন, তো ডিউরেশন অনেক বেড়ে যাবে, 2 ঘন্টা চলে যেতে পারে। আমি শুধু ডেফিনেশন দিয়ে তোমাদেরকে যদি টাইম দিতে থাকি তাহলে অনেক সময় চলে যাবে। জিনিসটা একটু আমাকে কোঅপারেট করতে হবে। তোমাদের কাজটা কি? তোমাদের কাজ হচ্ছে ডেফিনেশনটা আগে ফার্স্টে মাথায় রাখো, পরে দিয়ে রেকর্ডেড ভার্সন আছে না ওইটা দেখে লিখে ফেলবা। এখন ওইটার জন্য স্পেস রাখো, জিনিসটা কি সব শিখে দিতে হয়? ওইটার জন্য স্পেস রাখো, নিচের পর আমার কথাগুলো শোনো। এখন তুমি যদি আমার সাথে সাথে লিখতে চাও ডেফিনেশন, আমি মুখে বলতেছি, তুমি লিখতে পারবা না, কারণ তুমি রোবট না, তুমি হচ্ছে মানুষ। তো মানুষের মধ্যে এতটা ক্যাপাসিটি, মানে ক্যাচিং ক্যাপাসিটি এত বেশি না যে সে হচ্ছে আমি বলার সাথে সাথে সে লিখে ফেলবে, এরকম তো না। তা আমি তোমার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে তুমি আমি যেটা বলতেছি তুমি সেটা শুনে রাখো, পরে দিন রেকর্ড ভার্সন থেকে সেটা দেখে নিবে। এতটুকু কষ্ট তো ভাই করতে হবে, জিনিসটা অনলাইন না। আশা করি বুঝতেছো, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো সালফোনিক অ্যাসিড পড়াচ্ছে, যেমন ধরো এটাতে অনেক সময় চলে যাচ্ছে। আজকে আমি বললাম যে নামকরণ পড়াবো, নামকরণে তোমাদেরকে বেসিক কনসেপ্ট দিয়ে দিব, সো একটু কোঅপারেট করো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গুলো, সালফোনিক অ্যাসিড গুলো, এরপরে নিচে কি অ্যাসিড হ্যালাইড, দ্রুত লিখো। অ্যাসিড হ্যালাইডের সংকেত কিভাবে চিনবো? COX
প্রধান কার্যকরীমূলকের নাম কি? অয়েল হ্যালাইড, দ্রুত লিখতে হবে, অয়েল হ্যালাইড, অয়েল হ্যালাইড। যারা ভয় পাচ্ছ ভাই এতগুলো মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না, জাস্ট এগুলো লিখাচ্ছি, কোনটা মুখস্থ করতে হবে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে, সেটা বলে দিব। তাহলে অ্যাসিড হ্যালাইড গেল, এরপরে অয়েল হ্যালাইড। এরপরে দেখো এটার নাম হচ্ছে কার্বোমোইল। এটা আসলে লিখতে পারো, অনেক বইয়ে এটারও দেওয়া থাকে না, তবে এটা কার্বোমোইল লেখা উচিত, ঠিক আছে, অপ্রধান কার্যকরীমূলক। এরপর আসি অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড দ্রুত লিখো, অ্যাসিড অ্যামাইড কিভাবে চিনবো? CONH2। এরপরে এটার প্রধান কার্যকরীমূলক নাম কি? অ্যামাইড, অ্যামাইড। এটার অপ্রধান কার্যকরীমূলক নাম হচ্ছে অ্যামিডো, নামটা কি? অ্যামিডো। এরপরে হ্যাঁ, এরপর আসো সায়ানাইড, সায়ানাইড, সায়ানাইড দ্রুত লিখো সবাই একটু, সায়ানাইড। সায়ানাইড কিভাবে চিনবো? CN। প্রধান কার্যকরীমূলক কি হবে? নাইট্রাইল। প্রধান কার্যকরীমূলকের নাম কি হবে? নাইট্রাইল। ইংলিশ বাংলা আমি ইচ্ছা মতো লিখতেছি, লিখতে পারো, সমস্যা নেই, এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই। নাইট্রাইল, আর এটা হবে সায়ানো। এটা কি হবে? সায়ানো, ঠিক আছে, একদম অথেন্টিক সোর্স, কোনো টেনশন নেওয়ার কিছু নাই, যেটা লিখে দিচ্ছি সেটাই, আশা করি বুঝতেছো। এরপরে সায়ানাইডের নিচে কি লিখবো? হ্যাঁ এটাই, এইটা আপনি এভাবে করেন ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ, নাহলে ভাই শেষ করা যাবে না যে। থ্যাঙ্কস এটা বোঝার জন্য, অনেক অনেক থ্যাঙ্কস, অনেক কেউ বুঝছো আমার কথাটা। কারণ আমি যদি ডেফিনেশন এভাবে লিখে দিলে আসলে 24টা ক্লাসের জায়গায় 48টা ক্লাস চলে যাবে, ঠিক আছে, একটু কোঅপারেট করো। বাট অফলাইন হলে জিনিসটা আরো ইজি হতো, অনলাইনে সমস্যা। সায়ানাইড গেল, এরপরে নিচে হচ্ছে কি? এরপরে হচ্ছে অ্যালডিহাইড। এরপরে হচ্ছে কি? অ্যালডিহাইড, অ্যালডিহাইড। অ্যালডিহাইড কিভাবে চিনবো? CHO। প্রধান কার্যকরীমূলকের নাম কি হবে? এই জিনিসটা একটু ভালোভাবে দেখো, অ্যাল। এরপরে অ্যালডিহাইড এর অপ্রধান কার্যকরীমূলক নাম কি হবে? অ্যালকানোইল। কি হবে? অ্যালকানোইল, অ্যালকানোইল। অথবা এটা আরেকটা নাম আছে ফরমাইল, লিখে রাখতে পারো, ফরমাইল, ফরমাইল। আশা করি লেখাটা শেষ, লেখাটা শেষ। হ্যাঁ, আরেকজন বলতেছে SS নিয়ে রাখো। হ্যাঁ, নিতে পারো, কষ্ট করতে ইচ্ছা করতেছে না তো। আচ্ছা, আমি এটা কেন মুছে ফেললাম? উপরেরটা মোছা উচিত ছিল না, না? আচ্ছা দেখো, সমস্যা নাই, তোমরা তো স্কেল নিয়ে লিখবা। অ্যালডিহাইড লেখা শেষ না? জিনিসটা দেখো, দেখো দেখো দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা এখানে একটা বিষয় আসবে। অ্যালডিহাইড লেখা শেষ তো, এরপরে দেখো এখানে কি হবে? কিটোন। অ্যালডিহাইডের পরে কি হবে? কিটোন। কিটোন কিভাবে বুঝবো? CO, এই CO মূলকটা দেখে। আচ্ছা, এরপরে কিটোনের প্রধান কার্যকরীমূলকের নাম কি হবে? ওন, ওন, ওন। এটার ইংলিশ স্পেলিং হচ্ছে এভাবে, এটা আবার ওয়ান না, এটা হচ্ছে ওন, ওয়ান বলবা না, ওন বলবা, ঠিক আছে। আচ্ছা, কিটোনের অপ্রধান কার্যকরীমূলকের নাম হচ্ছে অক্সো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, কিটোন গেল, এরপর আসো অ্যালকোহল। অ্যালকোহল কিভাবে চিনবো? মানে বই থেকে আর পড়তে হচ্ছে না যে এরকম ভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে। অ্যালকোহল কিভাবে চিনবো? ওয়েচ। অ্যালকোহলের কার্যকরীমূলকের নাম কি? অল। মনে আছে? মিথানল, ইথানল, প্রপানল, বিউটানল, প্যান্টানল, হেক্সানল, হেপ্টানল, লাস্টে সবগুলো অল আছে। অল দেখে বুঝতে পারি এটা অ্যালকোহল শ্রেণীর যৌগ। এম আই ক্লিয়ার? আচ্ছা, এরপর এটার অপ্রধান কার্যকরীমূলক নাম হচ্ছে হাইড্রোক্সি। এতটুকু শেষ। এরপর আসো কিটোন, অ্যালকোহল। এরপর আসো অ্যামিন। অ্যামিন, অ্যামিন কিভাবে চিনবো? NH2 দেওয়া থাকবে। আর এখানে কিভাবে, এটার নামটা কি? এটার নামই অ্যামিন, আর এটার নাম হচ্ছে অ্যামিনো। অপ্রধান কার্যকরীমূলকের নাম হচ্ছে অ্যামিনো, ঠিক আছে। ওকে। আচ্ছা, অ্যামিনের নিচে কি আছে? অ্যালকিন। দ্রুত লিখো, অ্যালকিন। অ্যালকিন কিভাবে চিনবো? ডাবল বন্ড থাকতে হয়, ডাবল বন্ড থাকলে আমরা অ্যালকিন চিনি। প্রধান কার্যকরীমূলকের নাম কি? আমরা সবাই জানি ইন, আর এটা অপ্রধান নাই। এরপর আসো অ্যালকাইন। অ্যালকাইন কিভাবে চিনি? অ্যালকাইন কিভাবে চিনি? ট্রিপল বন্ড। কিভাবে চিনবো? আইন, অপ্রধান নাই। এরপরে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এরপরে হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কিভাবে চিনবো? সিঙ্গেল বন্ড, এটা কি হবে? অ্যান, নাই। এরপরে আসি ইথার। ইথার কিভাবে চিনবো? ইথার কিভাবে চিনবো? ও থাকবে এভাবে, এটার কার্যকরীমূলকের নাম কি হবে? ইথার হবে। আর এটা অপ্রধান কার্যকরীমূলকের নাম কি হবে? অ্যালকক্সি হবে। এম আই ক্লিয়ার? আচ্ছা, এরপরে ইথার গেল, এমিন গেল। হ্যাঁ, এমিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, ইথার। নিচে কি আছে? নিচে আছে হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন, হ্যালোজেন। হ্যালোজেন কিভাবে চিনবো? এক্স। এক্স মানে হচ্ছে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হ্যালোজেনের প্রতীক। এরপরে এটা কিভাবে? এটার কিন্তু আবার প্রধান কার্যকরীমূলক থাকে না। কিসের? হ্যালোজেনের। এটা হচ্ছে মেইন কথা। এরপর এটার নাম হবে হ্যালো।
হ্যালো মানে বুঝতেছো, মানে ফ্লোরিন থাকলে সেটা হবে ফ্লোরো, ক্লোরিন থাকলে সেটা হবে ক্লোরো, ব্রোমিন থাকলে সেটা হবে ব্রোমো। জিনিসগুলো দ্রুত লিখো, জিনিসগুলো দ্রুত লিখো। হ্যালোজেনের নিচে যেটা আছে সেটা হচ্ছে হ্যালোজেন নাইট্রো। সবাই একটু দ্রুত লিখো, আর লিখতে না পারলে স্ক্রিনশট নিয়ে ফেলো, কারণ আমি মুছে ফেলবো। নাইট্রো, আর এখানে কি নাইট্রোটা কি হবে NO2, কিভাবে চিনবো? আর এটা নাই, এটা নাইট্রো, অপ্রধানটা কি নাইট্রো। নিচে কি লাস্টে হচ্ছে অ্যালকাইল। শেষ, উই হ্যাভ ডান ইট, অ্যামেজিং জব। ঠিক আছে, অ্যালকাইল কিভাবে? CH3, কিভাবে চিনবো? অ্যালকাইলের নামই অ্যালকাইল, এটা প্রধান থাকে না, আর এটা অ্যালকাইলি। শেষ, ওকে। আচ্ছা, এটা অনেক কেউ দেখে না, নিচেরটা দেখো অ্যালকাইল, এটা আছে নিচেরটা দেখা যাচ্ছে না, না নিচেরটা দেখা যাচ্ছে না, দেখো অ্যালকাইল CH3। আচ্ছা, আমি অ্যালকাইলটা একটু উপরে লিখতেছি, অ্যালকাইলটা অনেক কেউ দেখে নাই, অ্যালকাইলটা। আচ্ছা, অ্যালকাইলটা আমি লিখতেছি, দেখো এখানে কি নাইট্রো, এটা অ্যালকাইলটা হচ্ছে উপরে লিখতেছি। ঠিক আছে, টোটাল 16টা হয়েছে না? সবাই বলো তো টোটাল কয়টা হয়েছে, দেখে আমাকে কমেন্টে জানাও টোটাল কয়টা হয়েছে, কারা কারা লিখছো নাকি স্ক্রিনশট নিছো। অ্যালকাইল হচ্ছে কি CH3, আর এটার মধ্যে কি থাকবে? খালি থাকবে, খালি, খালি মানে হচ্ছে আমি চিহ্ন দিই, আর এটার লাস্টে কি হবে? অপ্রধান কার্যকরী মূলক নাম হচ্ছে অ্যালকাইল। শেষ। এখন অনেক কেউ অ্যালকাইল বুঝে নাই, নাইট্রো তো বুঝছো, নাইট্রো বুঝছো। ঠিক আছে, হ্যাঁ এই প্রশ্নটা গুড। MD শাহিদুর রহমান একটা প্রশ্ন করেছে যে ভাই অ্যালকিন এবং অ্যালকাইন উপরে নিচে, এটা কিভাবে হলো? আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি আসলে অসহায়, কারণ আমাকে আসলে ইন্টারের বইটা একটু দেখতে হয়, কারণ আমি ইন্টারের বই মোটেও ফলো করতাম না, মানে আমি অনেক আসলে একটু বই পড়তাম বেশি বেশি কেমিস্ট্রির জন্য। তো একটা জিনিস হচ্ছে মাথায় রাখবা, যে তোমাদেরকে বললে একটু একটু অড লাগবে, সেটা হচ্ছে কি, যে অ্যালকিন এবং অ্যালকাইনের কোনো প্রায়োরিটি নেই। তারা হচ্ছে ভাই ভাই, নামকরণ যখন করব এই অ্যালকিন উপরে নাকি অ্যালকাইন উপরে কিচ্ছু লাগবে না, এটার একটা হচ্ছে একটা রুলস আছে, রুলসটাই তোমাদেরকে বলবো। মানে অ্যালকিন উপরে নাকি অ্যালকাইন উপরে এটা ম্যাটারই করে না, কিন্তু আমি লিখে দিচ্ছি কেন? কারণ তোমাদের বইয়ের মধ্যে আছে, কিছু করার নেই। ঠিক আছে, এটার কোনো প্রায়োরিটি নেই, বারবার বলতেছি, অ্যালকিন এবং অ্যালকাইনের কোনো প্রায়োরিটি নেই, দুইটার প্রায়োরিটি হচ্ছে সেম, দুইটার প্রায়োরিটি কিন্তু সেম। কিন্তু কেন লিখলাম সেটা বইয়ের কারণে, বইয়ে যেহেতু আছে তোমাদেরকে লিখে দিচ্ছি। আর এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সেম হলে নামকরণ কিভাবে করব, নামকরণের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো, সেটার জন্য আমি তোমাদেরকে রুলস বলে দিব। সো আশা করি এখানে শেষ। আসো, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যালকাইল মানে কি? আপনি যে অ্যালকাইল লিখলেন, অ্যালকাইল মানে কি? আচ্ছা, এটা বলতেছি, এর আগে একটু আসো নামকরণ, নামকরণ, নামকরণ নিয়ে একটু আসি। আচ্ছা দেখো, এটা নামকরণ না ভাইয়া? নামকরণ কয় ধরনের? 3 ধরনের। নামকরণ কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের বলতে কি বুঝাচ্ছি বলো তো? 1 নাম্বার হচ্ছে নামকরণ কয় ধরনের বললাম? 3 ধরনের। একটা হচ্ছে সাধারণ, সাধারণ মানে হচ্ছে জেনারেল, সাধারণ, সাধারণ মানে হচ্ছে জেনারেল পদ্ধতি, আর মানে প্রচলিত পদ্ধতি। আর একটা হচ্ছে জাতক পদ্ধতি, আর আরেকটা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত, যেটা দিয়ে হচ্ছে আমাদের নামকরণ করতে হবে সামনে, সেটা হচ্ছে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিরিয়ড অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। দ্রুত এটার আমরা এখনই হচ্ছে আমরা এটার কি করব, ইন্ট্রোডাকশন নিব। আচ্ছা, সাধারণটা একটু বলে রাখি, সাধারণ পদ্ধতি হচ্ছে 3 ধরনের। সাধারণ কয় ধরনের? 3 ধরনের। লিখে রাখো, দ্রুত লিখো। সাধারণ হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে অ্যান, একটা হচ্ছে আইসো, একটা হচ্ছে নিও। অ্যান কিভাবে বুঝবো? অ্যান কিভাবে বুঝবো? লিখে রাখো, লিখে রাখো। কোনো শাখা না থাকলে, কোনো শাখা না থাকলে, কোনো শাখা না থাকলে, কোনো শাখা না থাকলে সেটা হচ্ছে অ্যান। আইসো হচ্ছে কি? একটি শাখা থাকলে, একটি শাখা থাকলে। আর নিও হচ্ছে কয়টি? 2টি শাখা থাকলে, 2টি শাখা থাকলে। ঠিক আছে, নিও হচ্ছে কি? 2টি শাখা থাকলে। আচ্ছা, আশা করি কিছু বুঝো নাই। এক্সাম্পল দিচ্ছি, দেখো CH3, CH2, CH3, এটার নাম কি সবাই জানি? এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। সাধারণ পদ্ধতিতে যদি আমাকে নামকরণ করতে বলে, তাহলে এটার নাম হবে অ্যান প্রোপেন। কেন? কেন? কোনো শাখা আছে এখানে? কোনো শাখা আছে? নাই। শাখা না থাকলে সেটার নাম হবে অ্যান প্রোপেন। কিন্তু জিনিসটা যদি আমি এভাবে লিখি, CH3, CH3, শাখা একটা আছে না? শাখা যদি একটা থাকে সেটা হবে আইসোপ্রোপেন। শাখা একটা থাকলে সেটার নাম কি হবে? আইসোপ্রোপেন। তাহলে এটার নাম কি? আইসোপ্রোপেন। শাখা যদি 2টা থাকে, শাখা যদি 2টা থাকে সেটার নাম হবে কি?
বলতে পারবা? একটু বললাম না একটু আগে, নিওপ্রোপেন। নিওপ্রোপেন, ঠিক আছে? কিন্তু এটা আইউপ্যাক পদ্ধতিতে না, এটা হচ্ছে কি সাধারণ পদ্ধতিতে। আর জাতকটা তোমাদের প্রয়োজন নেই, জাতকটা হচ্ছে কিছু মূলকের জাতক ধরে, এটা আননেসেসারি, এটা পড়ার প্রয়োজন নেই। আমরা আইউপ্যাকে চলে যাই, কারণ আইউপ্যাক নিয়ে আমাদের অনেক কিছু পড়তে হবে। সো এটা আশা করি লেখা শেষ। সবাই লিখতেছো তো? সবাই লিখতেছো? স্ক্রিনশট নিয়ে ফেলো, না লিখে না রাখলে স্ক্রিনশট নিয়ে ফেলো। স্ক্রিনশটটা নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা রেকর্ডের তো আছে। রেকর্ডের কিন্তু আজকে বেশি থাকবে না, যারা যারা মিস করছে ক্লাসটা অনেক কিছু মিস করবে এরা, কথা বুঝছো? ক্লাসটা মিস করছো ঠিক আছে, কিন্তু পড়া দিয়ে বুঝবা, সাফার করবা পড়া দিয়ে। দেখো আইউপ্যাকের জিনিসটা একটু বলে রাখি, খুবই ইন্টারেস্টিং। আইউপ্যাক হচ্ছে 3টা স্টেপে আমরা আইউপ্যাকের নামকরণটা করব। 3টা স্টেপে মানে হচ্ছে 3টা বিষয় নিয়ে, 3টা বিষয়ের সমষ্টিতে আইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করা হয়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কি কি দেখো তো? 1 নাম্বার যে বিষয়টা সেটা আসবে, সেটা হচ্ছে কি প্রিফিক্স। মানে আমি যে আইউপ্যাকের নামকরণ করব, 3টা স্টেপ, 3টা বিষয় এখানে আসবে, 3টা টপিক আসবে, 3টা পয়েন্ট আসবে। কি কি? ফার্স্ট হচ্ছে প্রিফিক্স, 3টা বিষয়ের সমষ্টি নিয়ে আইউপ্যাকের নামকরণটা করতে হয়। এটা হচ্ছে কি প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে পূর্বপদ, অর্থাৎ যেটা আগে লিখে। এর মাঝখানেরটা কি হবে? মাঝখানেরটা হচ্ছে ওয়ার্ড রুট। মাঝখানেরটা কি হবে? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট মানে হচ্ছে নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন। নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন, অর্থাৎ প্রধান শিকলে কার্বন সংখ্যা কয়টা? প্রধান শিকলে কার্বন সংখ্যা কয়টা? কার্বন সংখ্যা একটা থাকলে নাম হবে কি মিথ, 2টা থাকলে ইথ, 3টা থাকলে প্রপ, 4টা থাকলে বিউট। এটা ওয়ার্ড রুট মানে এটাই বোঝাচ্ছে, অর্থাৎ প্রধান শিকলে কার্বন সংখ্যা কয়টা, নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন। আর লাস্টে হচ্ছে সাফিক্স। লাস্টে হচ্ছে কি সাফিক্স। এখন কিছু বেসিক নিয়ে আলোচনা করি, যেগুলো হচ্ছে তোমাদের বইও পাবা না, এবং বইয়ে পাবা না বলতে শুনছো কিনা জানি না আগেও, যে এগুলো একটু বলতে হয়, না বললে একটু সমস্যা আছে। সেটা হচ্ছে কি, যে প্রিফিক্স 2 ধরনের। আমি চাইলে সোজা পড়া দিতে পারতাম, কিন্তু আমি একটু বেসিক বলবো। প্রিফিক্স হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে 1 ডিগ্রি, দেখো একটা হচ্ছে 1 ডিগ্রি, একটা হচ্ছে 2 ডিগ্রি। সাফিক্সও 2 ধরনের। সাফিক্সও হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে 1 ডিগ্রি আর একটা হচ্ছে 2 ডিগ্রি। নিওপ্রোপেনে ভাইয়া 5টা কার্বন হয়ে গেল। আরে এটা আইউপ্যাক না তো। আমি জানি তোমাদের প্রশ্ন এগুলো আসবে, যে ভাইয়া নিওপ্রোপেনে 5টা কার্বন হয়ে গেল, তাহলে এটা তো প্যান্টেন হওয়ার কথা ছিল, আপনি কেন নিউ লিখছেন? ভাইয়া এটা হচ্ছে প্রচলিত, মানে আগের কালের মানুষরা মানে এভাবে নামকরণ করতো। নামকরণটা কিভাবে করতো, যে হচ্ছে তাদেরকে শাখা দিলে, শাখার কারণে তারা বলতো যে শাখা যেহেতু আছে আমরা নিও বলবো, কিন্তু এটা আইউপ্যাক পদ্ধতিতে না। এটা প্রশ্নটা করেছিল কে? যাই হোক, এরপরে ভাই বইয়ে পিরিডিনের সংকেতের লোন পেয়ার উপরে আছে। হ্যাঁ, বইয়ে পিরিডিনের সংকেতের লোন পেয়ার উপরে আছে। তুমি কোন বই ফলো করছো আমি জানি না। আচ্ছা, আইসোবিউটেন এবং নিওবিউটেন হবে মেবি। হ্যাঁ আসতেছি, তোমাদের প্রশ্ন কোন জায়গায়? আচ্ছা ওকে, দেখো তাহলে প্রিফিক্স হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি। সাফিক্স 1 ডিগ্রি বলতে কাদেরকে বোঝাচ্ছে দেখো তো? 1 ডিগ্রি হচ্ছে তোমার যেখানে সাইক্লো থাকে না, ওই সাইক্লো, বাইসাইক্লো, এগুলা মানে যেগুলো চাকরিক টাইপের নামকরণ যেগুলো আমরা করে থাকি। বাইসাইক্লো স্পেলিংটা এরকম হবে, বাইসাইক্লো। চাকরি টাইপের নামকরণের জন্য আমরা হচ্ছে 1 ডিগ্রিটা আমরা এখানে হিসাব করে থাকি। মানে চাকরিক বলতে চাকরিক নামকরণ, গত ক্লাসে বলছিলাম না, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, এগুলা। আর 2 ডিগ্রিটা হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা। ব্রাঞ্চ মানে হচ্ছে কি শাখা, অর্থাৎ মেইনলি হচ্ছে ব্রাঞ্চই থাকে সবসময়। অনেক সময় যে তোমার কি থাকে, চাকরিক থাকলে তখন এই নামকরণগুলো সাইক্লো হিসাব করতে হয়। সাইক্লো মানে হচ্ছে চাকরিক, বাইসাইক্লো মানে হচ্ছে সাইক্লো 2টা থাকলে, ওইটা হচ্ছে আলাদা, ওইটা মাথায় রাখার দরকার নেই। মাথায় এটা রাখো যে প্রিফিক্স মানে হচ্ছে কি ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, অর্থাৎ প্রিফিক্সে কার বর্ণনা থাকবে, শাখার বর্ণনা থাকবে। আর ওয়ার্ড রুট মানে হচ্ছে প্রধান শিকলে কার্বন সংখ্যা কয়টা, নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন, নাম্বার অফ কার্বন ইন মেইন চেইন। ওকে, আচ্ছা সাফিক্সে কি বলতো? সাফিক্সে 1 ডিগ্রিতে কি থাকবে? 1 ডিগ্রিতে থাকবে তোমার হচ্ছে অ্যান, ইন, আইন। অ্যান, ইন, আইন। আচ্ছা একটা কথা বলে রাখি, প্রিফিক্স কিসের বর্ণনা দেয়? প্রিফিক্স হচ্ছে ব্রাঞ্চের বর্ণনা দেয়। নর্মালি হচ্ছে কিসের কথা বলে?
প্রিফিক্স থেকে তুমি কি তথ্য পাবা? তুমি শাখার বর্ণনা পাবা। আর সাফিক্স থেকে তুমি কার তথ্য পাবা? কার্যকরী মূলকের, ফাংশনাল গ্রুপ। সাফিক্স থেকে তুমি কার তথ্য পাবা? ফাংশনাল গ্রুপ। এই সাফিক্স মানে হচ্ছে ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপ হচ্ছে দুই ধরনের, অর্থাৎ এটা আসলে এইভাবে লিখবা, তোমরা একটু উপরে এভাবে লিখে রাখো যে সাফিক্সে থাকবে হচ্ছে ফাংশনাল গ্রুপ, এভাবে পাশে দিয়ে লিখে রাখো ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে কার্যকরী মূলক। ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে কি? কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকটা হচ্ছে দুই ধরনের। এভাবে সাফিক্স লিখবা না, সাফিক্স উপরে লিখো, ফাংশনাল গ্রুপ লিখে, ফাংশনাল গ্রুপ দুই ধরনের, একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি। আর এখানে প্রিফিক্সে কে থাকবে? ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে হচ্ছে কি? শাখা। শাখাতে কি থাকবে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি। 2 ডিগ্রিতে হচ্ছে তোমার ওই শাখাগুলো থাকবে। শাখা বলতে কারা কারা? এখানে শাখা বলতে কারা কারা? অ্যালকাইল থাকতে পারে। অ্যালকাইল জিনিসটা কি বুঝাচ্ছি? নাইট্রো থাকতে পারে, নাইট্রো থাকতে পারে, তারপর হচ্ছে হ্যালোজেন থাকতে পারে, হ্যালোজেন, নাইট্রো, এগুলো হচ্ছে শাখা হিসেবে থাকে, এটসেট্রা। নাইট্রো মানে হচ্ছে NO2, আর হ্যালোজেন মানে হচ্ছে কি? ফ্লোরো ক্লোরো ব্রোমো আয়োডিন, ফ্লোরো ক্লোরো ব্রোমো আয়োডিন, এগুলা। 2 ডিগ্রিতে কি থাকবে? 2 ডিগ্রিতে থাকবে হচ্ছে কার্যকরী মূলক। কয় ধরনের? দুই ধরনের। এটা হচ্ছে সাফিক্স দুই ধরনের না, এটা হচ্ছে কার্যকরী মূলক দুই ধরনের, 1 ডিগ্রি, 2 ডিগ্রি। আর এখানে শাখা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাইক্লো থাকে, সাইক্লো কিন্তু এক ধরনের শাখা, যে আমি যে সাইক্লো বললাম সেটা শাখা। তো তুমি লিখবা ব্রাঞ্চ হচ্ছে দুই ধরনের, 1 ডিগ্রি, 2 ডিগ্রি। ফাংশনাল গ্রুপ দুই ধরনের, পাশে দিয়ে লিখে রাখো, ঠিক আছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি হচ্ছে কি? ফাংশনাল গ্রুপ। 2 ডিগ্রিতে কি থাকবে? 2 ডিগ্রিতে থাকবে হচ্ছে বাকি কার্যকরী মূলকগুলা। বাকি কার্যকরী মূলক বলতে কারা? এই যেমন ধরো COOH, এই যেমন ধরো CHO, এই যেমন ধরো CO, অর্থাৎ এই তিনটা ছাড়া বাকিগুলা, এটসেট্রা লিখে গেল, শেষ। ভাইয়া প্রিফিক্স 1 বুঝি নাই। প্রিফিক্স 1 মানে হচ্ছে এই যে আমরা চাকরিক যখন থাকে, তো চাকরিকে আমরা যখন গত ক্লাসে বলছিলাম না যে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন মানে হচ্ছে কার্বন, এটা না, এটা। তাহলে এখানে H2 ছিল, এখানে H2 ছিল, তাহলে এখানের মধ্যে তুমি আমাকে বলো এখানে কোনো কার্যকরী মূলক, কার্যকরী মূলক এখানে কে? অ্যালকেন, N, এটা তো আসতেছে লাস্টে, বাট প্রথমে আমরা যখন নামকরণ করব প্রথমে প্রিফিক্স আসতে হবে। তাহলে প্রিফিক্সে এখানে কোনো শাখা আছে? শাখা নাই। শাখা না থাকলে আমরা কি বলবো? ফার্স্টে 1 ডিগ্রিটা লিখবো। 1 ডিগ্রিটা কি? শাখা যেহেতু নাই, তাহলে 2 ডিগ্রিটা বাদ। 1 ডিগ্রিটা কি বলতো? সাইক্লো। তাহলে আমি এটা আসলে যখন চাকরিক নামকরণ করি তখনই বুঝবা, সাইক্লো। আর এখানে ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা কয়টা? 3টা, সেজন্য নাম হচ্ছে প্রপেন। এখন তুমি বলতে পারো ভাইয়া ফাংশনাল গ্রুপের কথা বলার না কেন? ফাংশনাল গ্রুপের কথা বলছি, ওয়ার্ড রুটে কার্বন কয়টা? 3টা না? 3টার জন্য হবে প্রপ। এতটুকু ক্লিয়ার? এখন আমাকে বলো সাফিক্স মানে হচ্ছে লাস্টে কার্যকরী মূলক কি আছে? N, প্রপের সাথে N যোগ করে দাও। এখনো কিচ্ছু বুঝে নাই, এখনো কিচ্ছু বুঝে নাই। আচ্ছা, না বুঝলে এই জিনিসটা লেখা হয়েছে না, আমি শিওর কেউ কিছুই বুঝে নাই। আচ্ছা, এই জিনিসটা লেখা হয়েছে না, মুছে ফেলতেছি, মুছে ফেলতেছি, দেখো এখনই ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে দেখো CH3, একটু ভালোভাবে দেখো এখানে কি বলতেছি। CH3 উপরে লিখলাম কি? CH3। আমাকে বললো এটা নামকরণ করো কি পদ্ধতিতে? আইউপ্যাক পদ্ধতিতে। আবার সাধারণ পদ্ধতিতে না, সাধারণ পদ্ধতিতে নামকরণ করলে আইসোপ্রোপেন, বাট সাধারণটা চলে না, এটা এখন পাত্তাই পায় না, এটা চলে গেছে, ঠিক আছে? আমরা আইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করব। আচ্ছা, নামকরণ করার আগে আমরা একটু অ্যালকাইল মূলকটা পড়ে ফেলি। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকাইল মূলক হচ্ছে, একটু ভালোভাবে কানটা বড় করে শুনে রাখো, অ্যালকাইল মূলক হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে সেই মূলককে অ্যালকাইল মূলক বলে। যেই মূলকে, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক তৈরি হয় সেই মূলককে অ্যালকাইল মূলক বলে। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক তৈরি হয় সেই মূলককে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। এতটুকু ক্লিয়ার? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক তৈরি হয় সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। যেমন ধরো এই যে আমি বললাম ইথেন, ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করি, জিনিসটা কি তৈরি হচ্ছে? ইথাইল, অর্থাৎ CH3CH2, এটা হচ্ছে ইথাইল। এরপর আমি যদি বলি মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করুন না ভাইয়া, মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে জিনিসটার নাম হবে মিথাইল। এতটুকু ক্লিয়ার? অর্থাৎ মিথাইল, ইথাইল, প্রপাইল, বিউটাইল, প্যান্টাইল, হেক্সাইল সবগুলো হচ্ছে অ্যালকাইল, ঠিক আছে? বাইসাইকেল, বাইসাইকেল কে লিখলো? আচ্ছা, ওকে। আচ্ছা, একজনের আনসার বলে দিচ্ছে যে 2 মিথাইল প্রোপেন হবে, কিন্তু যারা নতুন তারা তো বুঝবে না, তাদেরকে একটু বলতে হবে কিভাবে। দেখো আমি তোমাকে কি বলছিলাম, নামকরণটা কি? ফার্স্টে শাখার বর্ণনা, কি বলছিলাম? শাখার বর্ণনা, এরপরে ওয়ার্ড রুট, এরপরে হচ্ছে কি? ওয়ার্ড রুট, এরপরে হচ্ছে ফাংশনাল গ্রুপ। একদম সহজ কথা। এরপরে হচ্ছে কি? ফাংশনাল গ্রুপ। লেখা শেষ না? আচ্ছা,
এই তিনটা জিনিসের সমষ্টিতে আমাদের নামকরণ করতে হবে, কিন্তু এখানে কতটা শেষ না। শাখার বর্ণনাটা কিভাবে দিব এই জিনিসটার জন্য আবার একটু পাশে দিয়ে ছোট করে লিখে রাখো। বেশি বেসিক পড়াচ্ছি তো সেজন্য অনেক পড়া বের হচ্ছে, চাইলে শর্টকাটে পড়াতে পারতাম, সবগুলো পড়াবো। একটু বেসিক পড়ালে একটু সময় লাগে। আইপ্যাকের মধ্যে ফার্স্টে কি ছিল বলতো? শাখা। ফার্স্টে কি ছিল? শাখা। দেখো জিনিসটা একটু এভাবে লিখো, ফার্স্টে কি ছিল বলতো? শাখা ছিল না? অর্থাৎ শাখা, শাখার কথা আমরা বলতাম, শাখাটা ছিল প্রিফিক্সে, ব্রাঞ্চ, শাখা মানে ব্রাঞ্চ। আর এখানে কত? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট মানে হচ্ছে প্রধান শিকলের কার্বন সংখ্যা। আর এখানে হচ্ছে কি? কার্যকরীমূলক। কার্যকরীমূলকটা আমি এফজি লিখছি, মানে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, শাখাতে কি লিখবো আমরা? ফার্স্টে লিখবো 1 নাম্বার, ভালোভাবে দেখো। 1 নাম্বার কি লিখবো? অবস্থান। 1 নাম্বারে কি লিখবো? অবস্থান, অর্থাৎ কার অবস্থান? শাখার অবস্থান। পাশে দিয়ে লিখে রাখো, পেজ তো অনেক বড়, পাশে দিয়ে লিখে রাখো। এরপরে এটা এখন করব, এটা দেখে করব। শাখার অবস্থান, শাখার সংখ্যা, শাখার সংখ্যা, শাখার নাম, শাখার নাম। এতটুকু ক্লিয়ার? শাখার অবস্থান সংখ্যা নাম মুখস্থ করো আমার সাথে। শাখার অবস্থান সংখ্যা নাম, শাখার অবস্থান সংখ্যা নাম। জিনিসটা সিরিয়ালি আসতে হবে, ফার্স্টের নাম বললে হবে না। শাখার অবস্থান সংখ্যা নাম। এরপর ওয়ার্ড রুটটা আমরা সবাই জানি, ওয়ার্ড রুট মানে হচ্ছে প্রধান শিকলের কার্বন সংখ্যা। এটা নিয়ে কোনো প্যারা নাই। ফাংশনাল গ্রুপের কি বর্ণনা দিব? সেম, শাখার অবস্থান সংখ্যা নাম, শাখার অবস্থান সংখ্যা নাম। এতবার কেন বলতেছি স্যার? এতবার কেন বলতেছেন? কারণ ইম্পর্টেন্ট যে শাখার অবস্থান সংখ্যা নাম, শাখার অবস্থান সংখ্যা নাম, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এবং এই দেখো অবস্থান সংখ্যা নাম, এখানে অবস্থান সংখ্যা নাম। এখন আমরা আসি, এখন আমরা নামকরণটা করি। দেখো এটা হচ্ছে কি, আমাকে বলো এখানে শাখা কোনটা? এটা হচ্ছে আমার শাখা, স্বাভাবিক। এটা হচ্ছে আমার প্রধান শিকল, এটা হচ্ছে আমার প্রধান শিকল, মেইন চেইন। এটা হচ্ছে আমার কি? ব্রাঞ্চ। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, প্রথমে আমি তোমাকে কি বলছিলাম? শাখার অবস্থান সংখ্যা নাম দিতে হবে। তাহলে শাখার অবস্থান, শাখা কয় নাম্বারে? নাম্বারিং করো তো দেখি। নাম্বারিং কোত্থেকে করবো সেটা নিয়ে প্যারা নেওয়া দরকার নেই, কারণ নাম্বারিং নিয়ে রুলস আছে। দেখো 1 2 3, 2 নম্বরে আছে শাখা। তাহলে আমি ফার্স্টে কি লিখবো? অবস্থান লিখতে বলছে, অবস্থান লিখো 2। সংখ্যা, সংখ্যা কয়টা? শাখা কয়টা? শাখা কয়টা? একটা। একটা থাকলে মনো, দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, পাঁচটা থাকলে পেন্টা। এভাবে আসবে। যেহেতু একটা, মনোটা লেখার দরকার নেই। তাহলে আমি কি লিখবো? 2 মিথাইল, 2 মিথাইল কার্বন। প্রধান শিকলে কার্বন কয়টা? এরপরে এই যে শেষ। এখন তুমি বলতেছো ভাইয়া সংখ্যা লিখেন না কেন? সংখ্যা লিখি না যে কারণ মিথাইলমূলক একটা, একটা থাকলে লেখার দরকার নেই, দুটো থাকলে ডাই লিখতাম। আর নামটা লিখছি না, 2 মিথাইল, শেষ। এরপর আসি ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা। ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা, ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা কয়টা? ওয়ার্ড রুট মানে বলছিলাম না রুটে, রুটে কার্বন কয়টা? 3টা। 3টার জন্য আমি তোমাকে কি বলছিলাম? গত ক্লাসে চিল্লাই চিল্লাই বলছিলাম 3টার জন্য হবে প্রপ। এখন আসি ফাংশনাল গ্রুপ, অবস্থান সংখ্যা নাম। এখানে ফাংশনাল গ্রুপ কে? কার্যকরী মূলক কে? এখানে অবশ্যই অ্যালকেন, কারণ এখানে অ্যালকিন নাই, অ্যালকিন নাই, কিছু নাই। তাহলে কিছু নাই মানে হচ্ছে কি? অ্যালকেন আছে। তাহলে অ্যালকেনের নামটা অবস্থান সংখ্যা নাম। আচ্ছা, একটা কথা বলে রাখি যে অ্যালকেনের ক্ষেত্রে তোমাকে হচ্ছে এই অবস্থান সংখ্যা এগুলো লিখতে হয় না, কথা বুঝছো? আমরা অ্যালকিন এবং অ্যালকেনে লিখবো। অ্যালকেনের ক্ষেত্রে আমরা শুধু নামটা লিখে দিব। নামটা কি? কার্যকরী মূলকের অ্যালকেনের এন, এন বলছিলাম না গত ক্লাসে। তাহলে নামটা কি হবে? 2 মিথাইল প্রপেন। কারা কারা বুঝতেছো? কারা কারা বুঝতেছো একটু বলো তো আমাকে দেখি। আচ্ছা, এখন একটু আসি, লেখা হয়েছে না? এটা লেখা হয়েছে। এখন একটু আমরা আসি, দেখো স্যার আরেকটু আরেকটু আরেকটু। আচ্ছা দেখো আরেকটু, CH3 CH3, নিচে কি হবে? CH3, এখানে কি হবে? CH3। এতটুকু ক্লিয়ার? এটা নামকরণ করতে বলতেছে, এটা নামকরণ করতে বলতেছে, ঠিক আছে? বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা দেখো, এটা নামকরণ করতে বলতেছে। নামকরণ করলে কি করব আমরা? ফার্স্টে শাখার অবস্থান সংখ্যা নাম, ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা কয়টা? ফাংশনাল গ্রুপের অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা নাম। কোনো প্যারা আছে এটা নিয়ে? নাই। আচ্ছা দেখো, ফার্স্টে আমরা কি লিখবো? কি বললাম? ফার্স্টে শাখার অবস্থান সংখ্যা নাম। তাহলে আমাকে বলো, এখানে আমি নাম্বারিং করলো 1 2 3। তাহলে আমি ফার্স্টে লিখবো 2। কেন 2 কেন লিখলাম? কারণ আমাকে বলছে ফার্স্টে শাখার অবস্থান লিখতে হবে। তাহলে 2 লিখলাম, কিন্তু শাখা 2 নম্বরে আরেকটা আছে। তাহলে একাধিক যদি থাকে তাহলে আমি লিখবো 2 2। একাধিক যদি থাকে তাহলে আমরা লিখবো
টু টু। আর কি বললাম তোমাকে, অবস্থান লেখা শেষ না, এবার সংখ্যা আসি। সংখ্যা কয়টা? দুইটা। টু টু ডাই। ইংলিশে লিখো, ইংলিশে লিখতে বেটার, এবার ইংলিশে লিখতে পারো। টু টু ডাই। ডাই কেন? কারণ শাখা কয়টা? দুইটা। টু টু ডাই। আরেকটা মনে রাখবা, সংখ্যা যখন শেষ হবে সংখ্যার পরে অবশ্যই হাইফেন দিবা, সংখ্যার পরে অবশ্যই হাইফেন দিবা। টু টু ডাই। এই শাখার নামটা কি? অবস্থান গেল, সংখ্যা গেল, নামটা কি? টু টু ডাই মিথাইল। ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা কয়টা? ওয়ার্ড রুট মানে কি হচ্ছে এই রুট না, এই রুটে কার্বন সংখ্যা কয়টা? তিনটা। তিনটার জন্য আমরা লিখি প্রপ, আর কার্যকরী মূলকের নাম কি? অ্যান। তাহলে প্রপ অ্যান, শেষ। ঠিক আছে, ভেঙে ভেঙে পড়াচ্ছি এগুলো আসলে যারা বিজ্ঞানীদের জন্য, না হলে যারা একটু মোটামুটি পড়ে আসছে এগুলো সবাই পারে, কারণ এই ধরনের নামকরণগুলো আসলে খুবই সিম্পল নামকরণ। ঠিক আছে, আচ্ছা এখন নাম্বারিং এর রুলটা কি ভাইয়া? নাম্বারিং এর রুল আসতেছে। নাম্বারিং এর রুলসটা আসতেছে। ঠিক আছে, টোটাল আমরা আসলে রুলস পড়বো হচ্ছে টোটাল 6টা। অ্যালকেনের ক্ষেত্রে এখন টোটাল রুলস কয়টা কয়টা পড়বো? 6টা। সো একটু আসি, দেখো নাম্বারিং এর রুলস। অনেক কেউ মনে করতেছে ভাইয়া শুধু এইগুলো পড়াচ্ছেন, না আসলে এখনো নামকরণ ঢুকি নেই, এখনো নামকরণেই প্রবেশ করি নেই, এখন নামকরণই ঢুকি নেই। দেখো অ্যালকেনের নামকরণ, আসো অ্যালকেনের নামকরণ। আমরা এখন নামকরণের রুলসে আসছি। এটা হচ্ছে রুলস, অ্যালকেনের নামকরণের রুলস। 1 নাম্বার #1 লিখো সবাই, #1। #1 লেখার পরে লিখবা এটা অ্যালকেনের নামকরণের রুলস। সিলেক্ট, এভাবে 14টা আসবে, টোটাল 14টা বা 13টা, আরো সামারাইজ করলে হয়তো 13-14টার মধ্যে চলে আসবে। টোটাল 13-14টা রুলস পড়তে হবে পুরো নামকরণে। দেখো সিলেক্ট লংগেস্ট, আবার ইংলিশ লিখতেছে অনেক কেউ, এখন বুঝবে না আশা করি, হ্যাঁ বুঝবা তো। সিলেক্ট লংগেস্ট কার্বন চেইন, সিলেক্ট লংগেস্ট কার্বন চেইন, নিড নট টু বি স্ট্রেট। কি বলছি? নিড নট টু বি স্ট্রেট। নামকরণটাকে আমি তোমাকে সুন্দর করে প্রেজেন্ট করব, সুন্দর করে গুছিয়ে দিব জিনিসটা। রুলস এক্সাম্পল, রুলস এক্সাম্পল, রুলস এক্সাম্পল, প্রত্যেকটা টাইপসের রুলস দেখাই দিব, প্রত্যেকটা টাইপসের একটা রুলস, প্রত্যেকটা টাইপসের একটা এক্সাম্পল, শেষ। দেখো সিলেক্ট লংগেস্ট কার্বন চেইন, নিড নট টু বি স্ট্রেট, নিড নট টু বি স্ট্রেট। মেইন পড়া কিন্তু এখন শুরু, নিড নট টু বি স্ট্রেট। আচ্ছা জিনিসটা কি? প্রধান শিকল হবে, তুমি যখন চেইন, এখানে লংগেস্ট কার্বন চেইন বলতে কি বোঝাচ্ছে? সর্বোচ্চ কার্বনটাকে, মানে সর্বোচ্চ কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল ধরতে বলতেছে। মানে আমাদের নামকরণের ফার্স্ট যেটা আমাদের মাথায় আসে, যে আমি তোমাকে একটা কথা বলে রাখি, জিনিসটা একটু বেসিকটা লিখে রাখো, যে নামকরণ করতে গেলে আইপেক পদ্ধতিতে দুইটা জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে প্রধান শিকল কোনটা, কারণ প্রধান শিকল যদি আইডেন্টিফাই করতে না পারো ওইখানে ধরা গেছো। 2 নাম্বার হচ্ছে নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করব। 2 নাম্বারটা হচ্ছে কি, নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করব। একটা হচ্ছে কি বললাম ভাইয়া, প্রধান শিকল নির্বাচন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রধান শিকল নির্বাচন করা, প্রধান শিকল বুঝতে না পারলে নামকরণ আর পড়তে হবে না। ঠিক আছে, প্রধান শিকল কোনটা। 2 নাম্বার হচ্ছে কি, নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করব, বাস আর কিছু লাগবে না। ঠিক আছে, এইগুলোর জন্য হচ্ছে এতগুলো প্যারা নিতে হবে। এখন নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করব। আচ্ছা এখন আসি তাহলে, সিলেক্ট লংগেস্ট কার্বন চেইন, নিড নট টু বি স্ট্রেট। ওকে, আচ্ছা এই জিনিসটা আমি একটু তোমাকে একটু এক্সাম্পল দিই। দেখো কার্বন দিলাম, অর্থাৎ এটার বাংলাটা কি, যে প্রধান শিকল হবে ওই শিকল যে শিকলে সর্বোচ্চ কার্বন উপস্থিত। প্রধান শিকল হবে ওই শিকল যে শিকলে সর্বোচ্চ কার্বন উপস্থিত। এটা হচ্ছে প্রাইমারি রুলস। তবে এই রুলসটা যে থাকবে সেটা না, এটাকে ডমিনেট করবে। সামনে আরেকটা রুলস আসতেছে। দেখো জিনিসটা খুবই সিম্পল, খুবই সিম্পল, কিছুই নাই। দেখো অনেক সময় আমরা মনে করি কি, যে এইখানে আমরা কার্বন দিলাম, এখানে আমরা কার্বন দিলাম, এবং হ্যাঁ এই জিনিসটা দেখো। এখন আমাকে বলো, অনেক কেউ মনে করবে যে ভাইয়া প্রধান শিকল হবে এটা, কারণ আপনি বলছিলেন যেটা স্ট্রেট সেটাই প্রধান শিকল। আমি আসলে বলি নাই, কিন্তু তুমি হয়তো বুঝে ফেলছো, যেটা স্ট্রেট সেটা হবে প্রধান শিকল। না ভাইয়া, প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে লংগেস্ট কার্বনকে প্রাধান্য দিতে হবে। লংগেস্ট কার্বন চেইন, সিলেক্ট লংগেস্ট কার্বন চেইন, নিড নট টু বি স্ট্রেট। এটা #1 1 নাম্বার রুলস। তাহলে এখানে প্রধান শিকল কোনটা হবে, যেই শিকলে সর্বোচ্চ কার্বন পাওয়া যাচ্ছে 1 2 3 4 5, আর এই শিকলে পাওয়া যাচ্ছে 4টা। এতটুকু ক্লিয়ার? আচ্ছা
তার মানে এটা যদি আমি নামকরণ করতে যাই তাহলে আমি এখন বলতে ভাই হাইড্রোজেন বসাচ্ছেন না কেন, হাইড্রোজেন আমি বসাচ্ছি, দেখো হাইড্রোজেন 3CH, এটা কি হবে ভাইয়া বলো 3, এটা কি হবে CH2, এটা কি হবে CH, নামকরণ আসলে অনেক মজা, ঠিক আছে একটু দেখো আশা করি বুঝবা। এটা 2 হবে, 2 3 4 এতটুকু না, তাহলে এই জিনিসটা হবে আমার প্রধান শিকল, এই জিনিসটা তাহলে প্রধান শিকল কিভাবে বুঝলাম, যেখানে সর্বোচ্চ কার্বন পাওয়া যাবে। তবে এই রুলসটা বেশিক্ষণ থাকবে না, একটু পরে এটা ভেঙে যাবে, তো দেখো কারণ কেমিস্ট্রি মানেই হচ্ছে একটু মজা, রস বের হবে সামনে। দেখো এই জিনিসটা হচ্ছে আমার প্রধান শিকল, তাহলে একটা যদি প্রধান শিকল হয় বাকিটা হবে শাখা, বাকিটা হবে কি শাখা। এখন শাখাটা কয় নাম্বারে আছে, এখন নাম্বারিং নিয়ে এখন প্যারা নেওয়ার দরকার নেই, নাম্বারিং এর রুলস হচ্ছে 4 নাম্বারে, এটা আসতেছে। এখন দেখো নাম্বারিং আমি স্টার্ট করব এখান থেকে, নাম্বারিং আমি স্টার্ট করবো এখান থেকে, নাম্বারিং এর রুলসটা আমি বলবো, অধৈর্য হবে না। 3 4 5 3 নম্বরে শাখাটা আছে, তাহলে আমি লিখবো 3 মিথাইল প্যান্টেন, 3 মিথাইল প্যান্টেন, 3 মিথাইল প্যান্টেন, ঠিক আছে 3 মিথাইল প্যান্টেন, এতটুকু ক্লিয়ার। আচ্ছা এরপরে আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি, দেখো দেখো জিনিসটা যদি এরকম হয়, দেখো কার্বন আমি এখানে দিচ্ছি, তো এখানে কার্বন দিচ্ছি, এখানে কার্বন দিচ্ছি, তাহলে সেম। এখন আমাকে বলো প্রধান শিকল কোনটা হবে, অবশ্যই অবশ্যই এটা, কেন, কারণ এখানে সর্বোচ্চ কার্বন পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5 6, তার মানে এটা হবে আমার কি প্রধান শিকল, বাকিটা তুমি এসটা বসাই দিয়ে করে দিবা। আচ্ছা 2 নাম্বার #2 আসো একটু মাথা মানে কি নার্ভাস হবে না, একটু দেখো জিনিসটা আমি তোমাকে গুছিয়ে দিচ্ছি কিভাবে। হ্যাশট্যাগ নাম্বার 2 হচ্ছে সিলেক্ট, এই একটা এবং দুইটাকে আমি বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য আবার হচ্ছে আমি বাংলা লিখে দেব একটু পরে। সিলেক্ট দ্য মেইন চেইন, জিনিসটা একটু গুছিয়ে আনার জন্য এভাবে লিখতেছি, না হলে কিন্তু লিখতাম না। সিলেক্ট দ্য মেইন চেইন ইনক্লুডিং ফাংশনাল গ্রুপ, মানে প্রধান শিকল ওইটাই সিলেক্ট করবা যেই শিকলে ফাংশনাল গ্রুপ থাকবে, যে শিকলে কি থাকবে ফাংশনাল গ্রুপ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া একটু আগে বললেন সিলেক্ট লংগেস্ট কার্বন চেইন, অর্থাৎ যে শিকলে সর্বোচ্চ কার্বন পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে প্রধান শিকল। এগুলো তোমার নিজের ভাষায় বাংলা লিখে ফেলিও, সুন্দর করে নোট করে লিখে, ইংলিশটা লিখবা না, ইংলিশটা ইংলিশ ভাষানোর জন্য লিখবা, বাংলা মিডিয়াম স্টুডেন্টরা বাংলা লিখবা, যে শিকলে সর্বোচ্চ কার্বন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রধান শিকল। আর এখানে যেই শিকলে কার্যকরী মূলক পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমার মেইন চেইন, মেইন চেইন মানে হচ্ছে প্রধান শিকল, এতটুকু ক্লিয়ার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কিরকম হচ্ছে একটু দেখেন তো, CH3C ডাবল বন্ড CH2 এতটুকু ক্লিয়ার। আচ্ছা এখন কেউ যদি বলে যে ভাইয়া এখানে প্রধান শিকল হবে অবভিয়াসলি এটা, সে 0 পাবে, কেন, সিলেক্ট দ্য মেইন চেইন ইনক্লুডিং ফাংশনাল গ্রুপ, অর্থাৎ কার্যকরী মূলক সংযুক্ত শিকলকে প্রধান শিকল বিবেচনা করতে হবে। কি বললাম ভাইয়া, কার্যকরী মূলক সংযুক্ত শিকলকে প্রধান শিকল বিবেচনা করতে হবে, অর্থাৎ কার্যকরী মূলক মানে কি, ডাবল বন্ড কার্যকরী মূলক না, এতদিন ধরে পড়াইছি না, ডাবল বন্ড মানে অ্যালকিন, তাহলে প্রধান শিকল কোনটা হবে, অবভিয়াসলি এটা, এবং এটা হয়ে যাবে শাখা। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে ভাইয়া একবার বললেন লংগেস্ট কার্বন চেইন প্রধান শিকল, আবার বললেন ফাংশনাল গ্রুপ যেটা হবে সেটা প্রধান শিকল, তাহলে ভাইয়া জিনিসটা তো বুঝলাম না, জিনিসটা একটু সংক্ষেপে বলবেন। হ্যাঁ সংক্ষেপে বলতেছি, #rule3 দেখো এটা লেখা হয়েছে না। আচ্ছা এটার নামকরণ পারবা সবাই, এটা নামকরণটা কি, নামকরণটা করে দিচ্ছি। দেখো ফার্স্টে নাম্বারিং করতে স্টার্ট হবে এখান থেকে, নাম্বারিং নিয়ে অনেকের প্যারা আছে, বলতেছি 1 2 3 4 নাম্বারিং এর রুলস আসবে, 1 2 3 4 2 নম্বরে মিথাইল আছে, তাহলে ফার্স্টে শাখার অবস্থান লিখলাম, শাখার নাম লিখলাম, শাখার সংখ্যা যেহেতু একটা সেজন্য লেখা হচ্ছে না। 2 মিথাইল, প্রধান শিকলে কার্বন কয়টা, 4টার জন্য আমরা কি লিখবো, প্যান্ট না, ফার্স্টে 4টা কার্বন আছে না, দেখো কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা নাম, কার্যকরী মূলকের ফার্স্টে আমরা কি, এটা প্যান্ট হচ্ছে ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা প্যান্ট লিখলাম, এরপরে কার্যকরী মূলকের বর্ণনা, কার্যকরী মূলকের অবস্থান দিতে হবে, এরপরে সংখ্যা দিতে হবে, এবারে নাম দিতে হবে, সংখ্যা অবস্থান সংখ্যা নাম, অবস্থান কয় নম্বরে, 1 নম্বরে না 1, এরপরে নামটা কি, যেহেতু সংখ্যা একটা তাহলে দিতে হবে না, দুইটা দিলে আমরা ডাই লিখতাম, যেহেতু সংখ্যা একটা তাহলে শুধু লিখবো কি, মনো লেখার দরকার নেই, ব্ল্যাঙ্ক লিখবো। প্যান্ট 1 নামটা কি, নাম হচ্ছে ইন, বুঝছো, এটাকে এইভাবে লেখা যায় 2 মিথাইল প্যান্টিন 1, 2 মিথাইল প্যান্টিন 1, 2 মিথাইল প্যান্টিন 1,
2-মিথাইল প্যান্টিন 1, 1 2 3 4। আচ্ছা সরি, ওয়ার্ডরোডে কার্বন সংখ্যা কয়টা? 1 2 3 4, বিউট না? হ্যাঁ বিউট, সরি ভাইয়া, সরি বিউট। এই বিউট এটা কিন্তু বাড না, এটা বিউট, 2-মিথাইল বিউট 1 ইন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন আসি, এটা লিখে মুছে ফেললাম নাকি আবার, অনেক কেউ এখন বকা দেবে। দেখো এরপর আসি 3 নাম্বার, এরপর আসি হ্যাশট্যাগ নাম্বার 3। যাদের কনফিউশন বুঝা নাই তাদের জন্য একটা কথা বলে রাখি, হ্যাশট্যাগ 3 কি হবে বলো তো? হ্যাশট্যাগ 3-তে প্রধান শিকল নির্বাচন, প্রধান শিকল নির্বাচন। ভাইয়া একবার বললেন সর্বোচ্চ কার্বন, আরেকবার বললেন কার্যকরীমূলক। ভাইয়া বুঝি নাই, যারা বুঝো নাই অবশ্যই কেউই বুঝবে না। দেখো প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি কে পাবে? কার্যকরীমূলক। প্রথম প্রায়োরিটি কে? যেখানে কার্যকরীমূলক থাকবে সেই কার্যকরীমূলক সংযুক্ত শিকলকে প্রধান শিকল ধরতে হবে। দ্বিতীয় প্রায়োরিটি কে পাবে? দ্বিতীয় প্রায়োরিটি কে পাবে? সর্বোচ্চ কার্বন, সর্বোচ্চ কার্বন। এটা একটু মাথায় রাখবা, সর্বোচ্চ কার্বন। অর্থাৎ আমি তোমাকে বলতেছি দেখো, সি সি ডাবল বন্ড CH2 সি সি, এখানে আমি দিলাম সি। এখন আমাকে বলো, তুমি যদি বলো ভাইয়া এখানে সর্বোচ্চ কার্বন, এটা প্রধান শিকল 0 কেন? কারণ আমাকে অবশ্যই কার্যকরীমূলককে প্রায়োরিটি দিতে হবে। ফার্স্টে কার্যকরীমূলক, প্রধান শিকল আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে প্রধান শিকল নির্বাচন। প্রধান শিকল আইডেন্টিফিকেশনে অবশ্যই কার্যকরীমূলক, এরপর হচ্ছে সর্বোচ্চ কার্বন। তাহলে আমার কার্যকরীমূলক এখান থেকে স্টার্ট, তাহলে এখান থেকে প্রধান শিকলের যাত্রা শুরু। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কি এদিকে যাব নাকি আমি এদিকে যাব? এরপরে সেকেন্ড রুলস কি? সর্বোচ্চ কার্বন। এরপরে সেকেন্ড রুলস কি? সর্বোচ্চ কার্বন। তাহলে আমি এদিকে যাব, কারণ এদিকে গেলে আমি কার্বন পাচ্ছি 3টা, আর এদিকে গেলে আমি কার্বন পাচ্ছি 5টা। এখন নামকরণ পারবো? CH3। আজান দিয়ে ফেলতেছে, আমাদের ক্লাস এখানে স্টপ করতে হবে। আজান দিয়ে ফেলছে, ক্লাস এখানে স্টপ করতে হবে, আমাদের প্রায় শেষ। দেখো 1 2 3 4, পারফেক্ট না? এখন এটা হচ্ছে আমার কি? শাখা। এই জিনিসটা হচ্ছে আমার শাখা। আর এখান থেকে নাম্বারিং স্টার্ট 1 2 3 4 5। তাহলে আমরা বলতে পারি কি নামকরণটা আমরা যদি করি? 2-মিথাইল 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 2-মিথাইল। কেন? কারণ ফার্স্টে শাখার অবস্থান দিতে হবে, এরপর হচ্ছে নাম, সংখ্যা তো একটাই, লেখার দরকার নেই। 2-মিথাইল, ওয়ার্ড রুটে কার্বন সংখ্যা কয়টা? 5টা। 5টার জন্য আমরা কি লিখি? প্যান্ট। আর এই ডাবল বন্ডের অবস্থান কয় নাম্বার? 1 নাম্বার, সেটা আমরা লিখবো প্যান্ট 1 ইন। ওকে, আজান দিয়ে ফেলতেছে, ক্লাস এখানে শেষ। আজকে মাত্র 3টা রুলস হলো। এরপরে খুবই ইজি, আমি জাস্ট তোমাকে কি করে দেবো, সবগুলো রুলস আমি তোমাকে লিখে দিব এবং প্রত্যেকটা রুলসের এভাবে একটা একটা এক্সাম্পল দিয়ে দিব। কারণ এখন অনেকে বলতে পারে যে ভাইয়া আমাদেরকে নামকরণ এভাবে সব করা দেন না। তাহলে ভাইয়া সরি, পারা যাবে না সব যদি আমি করা, কারণ আমি তোমাকে টাইপস দেখাই দিব, টাইপসের এক্সাম্পল আমি তোমাকে দেখাই দিব, ঠিক আছে? সো বাকিগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা। বইয়ের মধ্যে তোমাদের বাসায় যে বইটা থাকে, হাজারি স্যারের বই বা হচ্ছে গুহ স্যারের বই, যেখানে একটা বই নিয়ে ওখানের মধ্যে নামকরণ প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর হচ্ছে রুলসগুলো একটু সুন্দরভাবে সাজিয়ে লিখবা। আর আজকের নোটগুলো টাইম নাও, টাইম নিয়ে সুন্দর করে করে নোটটা করো, কারণ নোটটা হচ্ছে অনেক বড় একটা অ্যাসেট। তাড়াহুড়ো করে নোট করার প্রয়োজন নেই, আস্তে আস্তে নোট করো। এবং আজকের ক্লাসটা আমি হচ্ছে বরাবর 9টা পর্যন্ত রাখবো। 9টার পরে আজকের ক্লাসটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? 9টা পর্যন্ত ক্লাসটা থাকবে, যত দ্রুত সম্ভব নোটটা করো। আর কারো যদি তবু যদি প্রবলেম থাকে আমাকে নক দিও, তাকে হচ্ছে আমি পড়া দিয়ে দেখবো, রেকর্ড ভার্সনটা দিব। কিন্তু তাকে অবশ্যই আমি অনেক প্রশ্ন করবো যে তার আসলে কিন্তু সমস্যা আছে কিনা, কারণ ফাঁকি বা স্টুডেন্টদেরকে আমি একদম পছন্দ করি না, একদমই পছন্দ করি না। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা। ওকে, আজকে প্রায় কতক্ষণ পড়া হলো? 1 ঘন্টা 18 মিনিট। আচ্ছা 1 ঘন্টা 18 মিনিট এভাবে যাবে, ঠিক আছে? এটা আমি টাইম দেখে কখনো পড়াতে পারি না, ঠিক আছে? সো তোমরা একটু এভাবে বলবা। কবির স্যারের বই কি ভালো হবে? ভাইয়া যে কোনো বই ভালো হবে, সমস্যা নাই। তবে তোমরা একটু হাজারি স্যারের বইটা একটু ফলো করবে, যে কেন জানো? কারণ আমাদের চিটাগাংয়ের মধ্যে, ঢাকার মধ্যে কিন্তু আবার হাজারি স্যারের বই এত বেশি প্রচলন নাই, বাট চিটাগাংয়ের মধ্যে বেশি প্রচলন। হাজারি স্যারের বইয়ের স্যাররাও ফলো করে। আর একটা বইয়ের কথা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে এই বইটা একটু কেনার চেষ্টা করি। এটা অনেক টিচাররা এই বই কিন্তু কিনতে পারে না সহজে। আমি একটু লাইভে তোমাদেরকে বলে দিচ্ছি, একটু কিনলে মানে হয়তো একটু ডিটেলস বেশি। কাজল ব্রাদার্সের বইটা, যেমন বায়োলজির জন্য কাজল ব্রাদার্সের বইটা কিন্তু খুব ভালো, কিন্তু ওইটা কেন স্টুডেন্ট পড়ে না? কারণ ওখানে ডিটেলস বেশি। যারা একটু বেশি পড়তে চায়, যারা বলে যে না ভাই আমি অনেক ডিটেলস পড়বো, তাহলে অবাজি কি ঝড়টা গেল ভাই। আচ্ছা, সো যারা একটু ডিটেলস পড়তে চায় তাহলে একটু কাজল ব্রাদার্সের বইটা নিতে পারো। আর সমস্যা নেই, হাজারি স্যারের বই থাকলে পড়তে পারো। হাজারি স্যারের বইটা আমি সবাইকে রেফার করি, কারণ ওইটার সিকোয়েন্সের সমস্যা, কিন্তু বইটা কিন্তু পারফেক্ট। সিকোয়েন্সের সমস্যা বলতে কি, তুমি এভাবে নামকরণের রুলসগুলো এভাবে গোছানো পাবা না, আসলে এভাবে কোনো বইয়ে গোছানো পাবা না, ঠিক আছে? যার কারণে পড়তে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই নামাজ কালাম পড়বা।
আবার ইনশাল্লাহ নামাজ পড়ে সাথে সাথে পড়ার চেষ্টা করবা, নোট করার চেষ্টা করবা। ওকে।